আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, তোমরা দেখতে পাচ্ছ যে গাইনোকোলজিক্যাল কেস ডিসকাশন। আসলে যেটা হলো, এই ক্লাসটাকে আমরা একটু এমনভাবে ফরম্যাট করব, এমনভাবে একটু সাজাবো যে কেসগুলো ডিসকাশনটা আমাদের রিটেনে চলে আসে। তারপর মনে করো যে আমাদের যখন ওরাল কেসগুলো হয়, তোমরা জানো যে আমাদের যে বক্স সিস্টেমগুলো থাকে তার মধ্যে একটা বক্স থাকে কেস, মানে যে কোনো একটা কেস তোমাকে দেওয়া হবে, সেই কেসটার সম্বন্ধে তোমাকে আলোচনা করা হবে। সেরকমভাবে আমরা আগাতে চাই। আরেকটা হলো যেটা, যে আমাদের যখন কেস এক্সামিনেশন হয়, মানে আমাদের যখন আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনটা যখন হয় বা পরীক্ষাটা, যে এক্সামটা যখন হয়, আমাদের ভাইবার পরীক্ষাটা ওরাল আর ক্লিনিক্যাল ভাগ করা, তো তাই না? ওরাল তোমার 50-তে চলে গেল আর 50 হলো আমাদের ক্লিনিক্যাল। এই যে ক্লিনিক্যাল কেসটা, যে কেসগুলো আমাদের কমনলি আসে, সেরকম কিছু কেস নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই এবং আমরা এমনভাবে একটু কভার করার চেষ্টা করব যাতে রিটেন, ওরাল এবং ক্লিনিক্যাল সবকটা জায়গায় একটু কভার করতে চেষ্টা করব। আরেকটা বিষয় হলো যেটা, সময়ের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তার কারণ আমরা যখন একটা প্রশ্ন লিখতে যাব, তখন আমাদের রিটেনের জন্য কতটুকু অ্যালোকেটেড টাইম, রিটেনের সময় কিন্তু পর্যাপ্ত টাইম পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা হলো ওরাল এক্সামিনেশনের সময়। তোমাদের তো জানো যে তোমাদের কয়েকটা কোশ্চেন থাকে, ফরম্যাট করা থাকে, তার মধ্যে যখন আমাদের কেসের এই প্রশ্নটা আসে, তখন দেখা যাচ্ছে যে তোমরা অনেক বেশি টাইম নিয়ে ফেলো এবং এই টাইমটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে যে অন্য কোশ্চেনগুলো তোমাদের খারাপ হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা যদি এই জিনিসটাকে একটা ফর্মুলার মধ্যে ফেলে দিতে পারি, তাহলে আমরা ফর্মুলাটা মনে রাখবো এবং ওই ফর্মুলার মধ্যে যদি আমি কিছু কিছু পয়েন্ট বলে যেতে পারি, তাহলে কিন্তু আমার জিনিসটা কভার করে যাবে। আর ক্লিনিক্যাল কেস যখন থাকে তখন তো ক্রসিং হয় এবং তখন তো আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত টাইম থাকে, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা আপ টু দ্য লেভেল কোশ্চেনটা অ্যাচিভ করতে না পারছো বা এক্সামটা না যাচ্ছে, ততক্ষণ কিন্তু এক্সামিনার তোমাকে ছাড়ে না। অনেক সময় মন খারাপ হয়ে যায় নাকি, যে আমাকে এক্সামিনার এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে। আসলে বিষয়টা হলো যে আমরা ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করি যতক্ষণ পর্যন্ত না তুমি মানে পাস করার লেভেলটা পর্যন্ত যেতে না পারছো। সো আজকে আমরা কয়েকটা কেস ডিসকাশন করার চেষ্টা করবো। আমি কয়েকটা কেস আজকে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি, আমরা দেখি আমরা কতটুকু যেতে পারি। তবে একটা কথা আমি মনে রাখি, সেটা হলো যে আমরা কিন্তু এই ক্লাসগুলোর থিওরি ক্লাস করে ফেলেছি আগে, কাজে আমরা আজকে শুধুমাত্র একদম প্র্যাকটিক্যাল এবং এক্সাম ওরিয়েন্টেড পড়বো, ঠিক আছে? এবং আমরা বলেছি খুব কনসাইজ করবো, আমি কোনো জিনিসের এক্সপ্লানেশনে যাবো না। ওকে, এটা কেন হলো, এটা কি বিষয়, এক্সপ্লেনেশনগুলো প্লিজ এটা আমরা যাবো না। আজকে শুধুমাত্র তুমি যে কথাগুলো বলবো আমি সেটা বলবো, আমার কথা আজকে বলবো না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কেসে আমি একটা সিনারিও বলবো, একটু খেয়াল করো। আমরা সিনারিওটা আবার লিখে নিবো, অসুবিধা নেই। প্রথমে আমরা বলছি যে এ 35 years old lady came to you 35 years old lady came to you with excessive pervaginal bleeding during menstruation and a firm lump in the lower abdomen. What may be the probable diagnosis and how will you manage the case? সো আমরা এটাকে কিভাবে সাজাবো, আমরা একটা অঙ্কের মতো করে আজকে কেসগুলোকে সাজাবো এবং আমরা যতগুলো কেস বলবো সব এই ফরম্যাটের মধ্যে। একটা ফরম্যাট দেখো আমরা লিখে ফেলেছি। আমরা প্রথমে বলেছি ইনফরমেশন গিভেন, আমরা কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। প্রথমে যেটা আমরা বলি, তাহলে প্রথমে দেওয়া আছে তাদের এজ, তার এজ আছে কত, 35 years। ওকে, তারপর যেটা আছে সেটা হলো তার কি আছে, মেনোরেজিয়া। তোমরা জানো এগুলো, আমরা এগুলো কোনো কোশ্চেন এক্সপ্লেনেশনে যাবো না। তারপরে কি আছে, একটা লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। আর 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা হলো লাম্পটা কিরকম, এটা ফার্ম। তাহলে এই 4টা ইনফরমেশন কিন্তু তোমাকে দেওয়া হয়ে গেছে। তাহলে তুমি যখন কেসটা লিখতে যাবা, তুমি যদি এই পেশেন্টের ডিটেলস হিস্ট্রি লিখতে যাও, এটা কিন্তু কোনো দরকার নাই, বিকজ অলরেডি এটা গিভেন। এখন হলো যেটা, হোয়াট মোর ওয়ান্ট টু নো, তাহলে এরকম একটা কেস সম্বন্ধে তোমার বেশি আর কিছু জানা দরকার। কি জানা দরকার, এই যে আমাদের কি কি জানা দরকার, এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজটা চলে আসবে। খেয়াল করো আমি কি কি বলছি। প্রথমে বলেছি ডিউরেশন অফ দ্য প্রেজেন্টিং সিমটম, এই সিমটমটা কতদিন ধরে হয়েছে, তাহলে আমরা লিখে ফেলাম ডিউরেশন কত। এই যে ডিউরেশন, এই ডিউরেশনটা ইম্পর্টেন্ট, তার কারণ এটা কি 3 বছর, 5 বছর। এবং তুমি জানো যে যদি এটা একটা ফাইব্রয়েড হয়, প্রথমে কিন্তু একটা চিফ কমপ্লেনের মধ্যেই কিন্তু তুমি এই 4টা পয়েন্ট দিকে কিন্তু বুঝে ফেলেছো এটা একটা ফাইব্রয়েড ইউটেরাস। তাহলে এই ফাইব্রয়েড ইউটেরাসের সাথে ডিউরেশনটা, কারণ ফাইব্রয়েড ইউটেরাস কিন্তু একদিনে তৈরি হয় না, ইট টেক্স ইয়ার্স টুগেদার, সেই জন্য আমাদের ডিউরেশনটা জানা দরকার। আমরা জানতে চাই এই মেনোরেজিয়াটা এটা প্রোগ্রেসিভ কিনা, তাহলে আমি জানতে চাই এটা প্রোগ্রেসিভ। এবং ফাইব্রয়েড ইউটেরাসের মধ্যে মেনোরেজিয়াটা এমন, যেটা বলা হয়েছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, এবং এই শব্দটা আমাদের বইতে আর কোনো জায়গায় নেই, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া।
আমরা জানতে চাই কোনো অ্যাসোসিয়েটেড পেইন আছে কিনা, মানে ডিসমেনোরিয়া আছে কিনা। ইউজুয়ালি ফাইব্রয়েড কিন্তু নট অ্যাসোসিয়েটেড উইথ পেইন, ইউজুয়ালি নট। সেই জন্য পেইনের কথাটা তোমাকে একটু জিজ্ঞাসা করছো, মা আপনার কি কোনো পেইন আছে? যখন তার পেইন থাকবে না তখন এটা তোমার ইন ফেভার অফ ফাইব্রয়েডে চলে যাবে। আমরা জানতে চাই কোনো ইন্টারমিনস্ট্রাল পেইন কিংবা ডিসপ্যারোনিয়া আছে কিনা। এই যে তিনটা শব্দ আমরা বললাম, একটা হলো পেইনের কথা বলেছি, আর একটা হলো ইন্টারমিনস্ট্রাল পেইন এবং ডিসপ্যারোনিয়া। এই তিনটা জিনিস কার সাথে ডিডিতে আসবে? আইদার অ্যাডিনোমায়োসিস অর এন্ডোমেট্রিওসিস। কাজে তুমি যদি রোগীকে জিজ্ঞাসা করো যে পয়েন্টগুলো আছে কিনা, তার মানে তুমি জানো যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো দিস আর দ্য অ্যাপ্লিকেশন অফ ইউর নলেজ। এরপর যেটা আসছে সেটা হলো এনি ফিচার্স অফ এনিমিয়া। কেন? যেহেতু তার মেনোরিজিয়া হচ্ছে, তার এই এনিমিয়াটার জন্য কোনো ফিচার আছে কিনা। এরকম সে বলছে আমার শ্বাসকষ্ট হয়, আমি সিঁড়িতে বাড়িতে গেলে অসুবিধা হয়, ল্যাসিটিউড, হেডেক, ল্যাক অফ কনসেন্ট্রেশন, তারপর এই যে কষ্টগুলা, এগুলো তার আছে কিনা এনিমিয়া। এবং এনিমিয়াটা এতটাই বেশি হতে পারে যে অনেক সময় পেশেন্টরা কিন্তু সে মনে করে কি তার হার্টের প্রবলেম আছে, সে হার্টের ডক্টরের কাছে যাচ্ছে, বাট ইট ইজ ডিউ টু এনিমিয়া অ্যান্ড ইট ইজ মেনোরেজিয়া। আর কি আমরা জানতে চাই? তার অবস্টেটিক হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি? তার বয়স হলো 35। এখন আমাদের জানা দরকার ফাইব্রয়েড ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড যাতে করা হয় ইউজুয়ালি ইনফার্টিলিটি অর রিলেটিভলি ইনফার্টাইল। তাহলে আদৌ কি তার কোনো বাচ্চা আছে? সে কি বাচ্চা চায়? এটা তোমাকে জানতে হবে, কারণ 35 ইয়ার্স তো সে যদি বাচ্চা চায় তাহলে একরকমের ট্রিটমেন্ট, বাচ্চা না চাইলে একরকমের ট্রিটমেন্ট। কাজে তোমাকে জানতে হবে যে তার আগে বাচ্চা আছে কিনা এবং তার কোনো প্রেগনেন্সি লস আছে কিনা। কারণ তোমরা জানো অ্যাবর্শনের সাথে আমাদের ফাইব্রয়েডের রিলেশন আছে। কাজে কোনো প্রেগনেন্সি লস আছে কিনা, অথবা সে কোনো ইস্যু এখন চাচ্ছে কিনা। তাহলে এই কয়েকটা তথ্য তোমার অবস্টেটিক হিস্ট্রির মধ্যে জানতে হবে। আর কোথাও জানতে হবে সে কোনো ট্রিটমেন্ট পেয়েছে কিনা। যেমন যেহেতু তার 5 বছর ধরে তার সমস্যা হচ্ছে, লং ডিউরেশন, বাই দিস টাইম সে কোনো মেডিকেল ট্রিটমেন্ট পেতে পারে, অথবা এমনও তো হতে পারে তার আগে একটা মায়োমেক্টমি করা ছিল, এখন তার আবার রিকারেন্স অফ দ্য ফাইব্রয়েড হয়েছে, কাছে কোনো সার্জারি আছে কিনা। আর হিস্ট্রির মধ্যে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, কারণ এটা ফ্যামিলিতে রান করে, কাজে তার মা কিংবা বোনের এই ধরনের ফাইব্রয়েড আছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমি আরো বেশি জানতে চাই। হোয়াট ইউ ওয়ান্ট মোর টু নো, আর কি কি জানতে চাও। তাহলে এই যে যে তথ্যগুলো আমরা বললাম, এই তথ্যগুলো বললে কি হচ্ছে, তুমি জানো যে ফাইব্রয়েডের মধ্যে এই জিনিসগুলো থাকতে পারে, কাজে সেটা তোমাকে জেনে নিতে হবে। এরপর যেটা আসছে যে এখন হলো এক্সামিনেশন। তাহলে আমি হিস্ট্রি, দেখো আমার কি চলে গেল, চিফ কমপ্লেন চলে গেল, হিস্ট্রি চলে গেল, এখন আসে এক্সামিনেশন। এবং এক্সামিনেশন থেকে আমরা প্রথমে যদি জেনারেলটাকে ভাগ করে বলি, এবং তারপরে আমরা পার অ্যাবডোমিনালে যাব, এবং তারপরে যাব আমরা পার ভেজাইনাল। তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি কি পেতে পারি? যেহেতু তার এনিমিয়া আছে, তার পেশেন্ট ইউজুয়ালি পেইন থাকবে। আর অনেক সময় দেখা যায় যে কখনো কখনো তার জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা ব্লাড প্রেশারটা দেখার দরকার, এটা আছে কিনা এটা দেখে নিব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তুমি জানো যে ফাইব্রয়েডের খুব সুন্দর ডেফিনিটিভ কি আছে, তার একটা লাম্প আছে এবং লাম্পটা ফার্ম। তাহলে ফাইব্রয়েডের লাম্প কেমন হয়, তাহলে সেরকম একটা ডেসক্রিপশন আসবে। তাহলে কি হবে? এ মাস অ্যারাইজিং ফ্রম দ্য পেলভিস, দ্য লোয়ার বর্ডার ক্যানট বি রিচ। সাইজ কতটুকু? অ্যাবাউট 18 উইকস প্রেগনেন্সি সাইজ। পার অ্যাবডোমিনাল কি পেলাম? 18 উইকস প্রেগনেন্সি সাইজ। এটা মানে কি? মানে হলো যে এই যে একটা ইউট্রাসের ভিতরে যদি একটা 18 সপ্তাহের বাচ্চা থাকতো, তার সাইজটা যতটুকু হতো সেটাকে আমরা কিন্তু প্রেগনেন্সি সাইজ বলবো। শি ইজ নট প্রেগনেন্ট, এটাকে প্রেগনেন্সি সাইজ দিয়ে বলবো। রিমেম্বার, একটা ওভারিয়ান টিউমার যদি হয়, আমরা কিন্তু কখনো তাকে প্রেগনেন্সির সাইজের সাথে রিলেট করে বলবো না, কারণ ওভারিতে তার বাচ্চা হবে না। কাজে ইট ইজ ইউট্রাসের লাম্পকে আমরা অলওয়েজ প্রেগনেন্সি সাইজের সাথে বলবো, অথবা ইউ ক্যান মেজার ইট বাই টেপ। বাট ইউজুয়ালি আমরা ইউট্রাসকে প্রেগনেন্সি উইক সাইজে বলি, এবং ওভারিট যদি থাকে তাহলে টেপ দিয়ে মেজার করবো, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা বলেছি 18 উইকস প্রেগনেন্সি সাইজ। এটা কিরকম? এটা ফার্ম, ইট ইজ ইরেগুলার, ইট মুভস ফ্রম সাইড টু সাইড বাট নট অ্যাবাভ ডাউনার্স, ইট ইজ নন টেন্ডার, ইট মে বি নোডুলার অর ইট মে বি গ্লোবিউলার। এটা যে কোনো সাইজের শেপের তার হতে পারে। তাহলে এটা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে চলে গেল। এখন আসো পার ভেজাইনাল এক্সামিনেশন। তাহলে পার ভেজাইনাল এক্সামিনেশন আমরা কি বলেছি? This mass cannot be separated from the uterus. That is, the mass is continuous with the uterus. And when you are moving the mass, the cervix is moving. Or when you are moving the cervix, the mass is moving, which indicates that it is continuous with the uterus. এবং ওভারের মাস যদি হতো তাহলে আমরা ইউট্রাস এবং মাসের মধ্যে একটা ক্লিভেজ পেতাম, কাজে এটা আমরা কিন্তু পাবো না এখানে। আর সার্ভিক্সটা ইউজুয়ালি হেলদি থাকে। তাহলে আমাদের কিন্তু দেখো এক্সামিনেশন শেষ।
এর বেশি কি তোমার এক্সামিনেশন আর কিছু লেখার দরকার আছে এখানে? তাহলে কেন শুধু আমি পাতা ভরে লিখতে যাব? আমি এত লিখবো না। এখন আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তাহলে দেখো তুমি কি কি পেয়েছো। আমি এটা বলেছি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইট ইজ এ কেস অফ ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস। এখন চলে আসো, যখন ফাইব্রয়েড ইউটেরাস ডায়াগনোসিস ডিডি কি আসবে। এখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা যদি আসি, তাহলে প্রথমে একটু আগে আমরা বলেছি ইট ইজ 18 উইকস প্রেগন্যান্সি সাইজ, কাজে প্রথমে যেটা আসবে সেটি ইজ প্রেগন্যান্ট। তাহলে বলতে পারো ওয়াই মেনোরেজিয়ান প্রেগন্যান্ট, সে তো মেনোরেজিয়া হবে না, সে তো ইউজুয়ালি অ্যামিনোরিক হবে, তাই না? দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তুমি বলবো সে মেনোরেজিয়া হচ্ছে, বাট এমনও কিন্তু হতে পারে যে তার প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সির সাথে আর্লি প্রেগনেন্সি ব্লিডিং থাকতে পারে না, যেটা আমাকে কনফিউশন তৈরি করতে পারে না। এটা একটা হাইড্রেটিফর্ম মোর হতে পারে না, হতেই তো পারে। আচ্ছা, তারপর কি হতে পারে? এটা একটা ওভারিয়ান টিউমার হতে পারে, ঠিক আছে, ওভারিয়ান টিউমার। এবং ওভারিয়ান টিউমারের সাথে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে ক্লিনিক্যালি, এটা আমরা বলে দিয়েছি। এছাড়া কি হতে পারে? ইট মে বি টিউবো ওভারিয়ান মাস, টিউমাস, স্পেশালি টিউবো ওভারিয়ান মাস। ইট মে বি এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, or maybe pelvic inflammatory disease থেকে টিউমাস হয়েছে, or it may be adenomyosis, adenomyosisও কিন্তু এটা হতে পারে। সো দিস আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমি লিখে ফেলেছি, ঠিক আছে, শেষ। এখন নেক্সট কোশ্চেন ঠিক আছে, ঠিক আছে, তুমি তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলো, ডিফারেনশিয়াল হাউ ক্যান ইউ কনফার্ম ইট ইজ ফাইব্রয়েড? ফার্স্ট কি কনফার্ম ইট ইন একটা ইনভেস্টিগেশনস, তার নাম হলো আল্ট্রাসোনোগ্রাফি। আর কিছু দরকার নেই, ওকে। তাহলে যদি বলি হাউ ক্যান ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, ইট ইজ আল্ট্রাসোনোগ্রাফি। শুধু যে আল্ট্রাসোনোগ্রাফিটা এখানে আমাদের এতটাই হেল্পফুল, আল্ট্রাসোনোগ্রাফি আমাদের বলে দেয় যে সাইজ অফ দ্য ফাইব্রয়েড, প্রথম বলবে ইট ইজ এ ফাইব্রয়েড। এছাড়া কি বলবে? কয়টা ফাইব্রয়েড আছে, নাম্বার অফ ফাইব্রয়েড, সাইজ অফ দ্য ফাইব্রয়েড, সাইট অফ দ্য ফাইব্রয়েড, এটা কি বডিতে আছে নাকি সার্ভিক্সে আছে, নাকি এটা তোমার সাবসেরাস, নাকি ইন্টারমিউরাল, নাকি সাবমিউকাস, সেটা বলে দিবে। কাজে ফাইব্রয়েড আমাদেরকে অনেক কথা বলবে আল্ট্রাসোনোগ্রাফি। আর যেটা বলে সেটা অ্যাসোসিয়েটেড কোনো প্যাথোলজি আছে কিনা। প্রায় অ্যারাউন্ড 30% অফ দ্য কেসেস দ্য ফাইব্রয়েড ইউটেরাস মে বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডিনোমায়োসিস অর এন্ডোমেট্রিওসিস অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কাজে অ্যাসোসিয়েটেড পেলভিক প্যাথোলজি আছে কিনা, যেমন ধরো এই মহিলার বয়স 35, তার কোনো বাচ্চা নেই, তার ফাইব্রয়েডও আছে, দেখা গেল তার টিউমাস এন্ডোমেট্রিওসিসও আছে, যে কারণে তার কিন্তু ইনফার্টিলিটিও থাকতে পারে। কাজে ওই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হবে আল্ট্রাসোনোগ্রাফি করে। তাহলে এরপরে কোশ্চেনটা লাগবে যেটা, তাহলে হাউ ক্যান ইউ কনফার্ম আল্ট্রাসোনোগ্রাফি, এটার জন্য কি আর বিশেষ কিছু দরকার? নো, বাট ইউ নিড সাম আদার ইনভেস্টিগেশনস টু ফর্মুলেট ইউর ম্যানেজমেন্ট। আমরা সেটা করার জন্য আমাদের অন্যান্য পরীক্ষা নিরীক্ষা দরকার। সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে কি কি আছে সেটা তোমরা সবাই জানো, তারপর আমরা একটু চট করে বলে যাই। আমরা তার একটা সিবিসি করতে চাই, একটা ব্লাড গ্রুপিং করতে চাই, একটা ব্লাড সুগার করতে চাই, একটা ক্রিয়েটিনিন করতে চাই, একটা HbS-Ag ভাইরাস আছে কিনা সেটা দেখতে চাই, কারণ আমি একটা অপারেটিভ সার্জারিতে গেলে আমাকে এই জিনিসগুলো জানতে হবে। থাইরয়েড ফাংশন জানতে চাই, বিকজ এরকম একটা মহিলা তার কিন্তু মেবি অ্যাসোসিয়েটেড উইথ হরমোন ডিসফাংশন, এবং মেনোরেজিয়ার একটা কারণের মধ্যে কিন্তু আমরা বলেছিলাম দেয়ার মেবি হাইপোথাইরয়েডিজম অর হাইপারথাইরয়েডিজম। আমি কি জানতে চাই? আমি ইসিজি করতে চাই, এক্সরে টেস্ট করতে চাই, ইকো করতে চাই, বিকজ আমি যদি সার্জারি করতে চাই তাহলে এগুলা। তাহলে দুটো প্রশ্ন কিন্তু বলেছি ইনভেস্টিগেশন, একটা হলো কনফার্মেশন এবং আদার ইনভেস্টিগেশন, যেগুলি তোমার রোগীর ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন হবে। আদার ইনভেস্টিগেশনসের মধ্যে এগুলি পড়বে। ইনভেস্টিগেশন শেষ। সো হোয়াট ইজ দ্য কনফার্ম ডায়াগনোসিস? মাই ডায়াগনোসিস, ইট ইজ এ কেস অফ ফাইব্রয়েড ইউটেরাস। কোনো কথা নেই, ফাইব্রয়েড হয়ে গেছে। নাও ম্যানেজমেন্ট যখন আমরা বলবো তখন আমরা প্রথমেই মনে করবো যেটা আমরা একটা এইম অফ ম্যানেজমেন্ট, আমরা কি চাই এই ম্যানেজমেন্টের মধ্যে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমার রুগী কি চায়, আমি কি চাই, এবং আমাদের কি চাওয়া উচিত সেটা প্রথমে দেখতে হবে। এটা কি কোনো ইমার্জেন্সি? ফাইব্রয়েড তার ব্লিডিং হচ্ছে 5 বছর ধরে, কাজে ইটস নট এন ইমার্জেন্সি। সো ইউ হ্যাভ এনাফ টাইম টু প্ল্যান অর ম্যানেজমেন্ট, যা কিছু করতে পারো। 1 নাম্বার, কাজে এটা ইমার্জেন্সি নয়। এটা আমরা বলে রাখলাম এইম অফ ম্যানেজমেন্টের মধ্যে, কারণ হলো অনেক সময় আমাদের ইমার্জেন্সি হতে পারে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আলাদা, যেমন একটিভ প্রেগনেন্সি যদি হয় অথবা টুইস্টেড ওভারিয়ান টিউমার যদি হয়, তাহলে সেটা একটা ইমার্জেন্সি হবে। 2 নম্বর যেটা আমরা জানতে চাই সেটা হলো কারেকশন অফ দ্য অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস, যেমন তার কি হাইপারটেনশন আছে কি, এনিমিয়া আছে কিনা। যেহেতু যার মেনোরেজিয়া আছে, দ্য পেশেন্ট মে সাফার ফ্রম দ্য এনিমিয়া। কাজে এনিমিয়া যদি থাকে, ইউ হ্যাভ টু কারেক্ট ইট। যদি তার হাইপারটেনশন থাকে, ম্যানেজ করতে হবে।
যদি ডায়াবেটিস থাকে সেটা ম্যানেজ করতে পারবে। এই জন্য কোনো অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তারপর যেটা হলো ডেফিনেটিভ ম্যানেজমেন্টটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। ডেফিনেটিভ ম্যানেজমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমাদের ফাইব্রয়েডের জন্য কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের অপশন আছে, অনেক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট আছে। যেমন আমরা অ্যান্টিপ্রোজেস্টেরন, ডানাজল, তারপরে তোমার হলো ওরাল কম্বাইন্ড ওরাল পিল, অথবা হলো হরমোন কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, অথবা প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটরস, বিভিন্ন রকম। দিন দিন কিন্তু ফাইব্রয়েডের মেডিকেল ট্রিটমেন্টগুলোর উপর অনেক কাজ হচ্ছে, অনেক ওষুধ আছে। কাজে এই জিনিসগুলোর নামগুলো কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট ফাইব্রয়েডে তোমার জানতে হবে। বিকজ কেন জানতে হবে? বিকজ তার বয়স মাত্র 35, চট করে যদি তুমি তাকে অপারেশনের জন্য চলে যাবো তা কিন্তু নয়। এই যে মেডিকেল ট্রিটমেন্টটা দিবা, এটার জন্য কিন্তু জানা দরকার সে আগে ট্রিটমেন্ট পেয়েছে কিনা। ওই যে হোয়াট ইউ ওয়ান্ট টু নো, কি জানতে চাও, আপনি কি আগে কোনো ট্রিটমেন্ট পেয়েছিলেন? যদি না পেয়ে থাকে তাহলে আমি মেডিকেল ট্রিটমেন্ট অপশন দিতে পারবো তাকে। কাজে আমি তাকে মেডিকেল ট্রিটমেন্টের অপশন, তাহলে কি কি বলেছি আমরা? বলেছি প্রোজেস্টেরন দিতে পারি, অ্যান্টিপ্রোজেস্টেরন দিতে পারি, ডানাজল দিতে পারি, জেনারিক অ্যানালগ দিতে পারি, তারপরে মনে করো আইওসিডি দিতে পারি, ওসিপি দিতে পারি, প্রোজেস্টেরন মডুলেটরস দিতে পারি। এই যে ড্রাগগুলো, এই ড্রাগগুলো প্রথমে তো তার ব্লিডিংয়ের পরিমাণটাকে কমাবে এবং ফাইব্রয়েডের সাইজটাকে অনেক কমিয়ে দেয়। এবং পরবর্তীতে যদি আমরা তাকে মানে কনজারভেটিভ সার্জারিতে যাই সেটা তো সুবিধা হবে। আর যেটা সুবিধা হবে, যেটা অনেক সময় ক্যান ডিফার দ্য অপারেশন দেরি করতে, ফ্যামিলি কমপ্লিট আছে বাট তারা এই মুহূর্তে অপারেশন করার সময় নেয়, সুযোগ নেয়। যেমন এই যে কোভিড পিরিয়ড আছে, তাই না? আমরা তো চাচ্ছি যে এই ধরনের অপারেশনসগুলো এখন না হোক, শুধুমাত্র ইমার্জেন্সিগুলো হোক। আচ্ছা ঠিক আছে, আপনি এই সিচুয়েশনটাকে ওভারকাম করেন, আমাদের দেশের অবস্থা ভালো হোক পৃথিবীর, তারপর আমরা আপনাকে অপারেশন করে দেবো। কাজে উই ক্যান ডিফার। ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে সার্জারি। 3 নম্বরে কি? সার্জারি। সার্জারির ক্ষেত্রে আমাদের দুইটা অপশন আছে, তুমি জানো। ফাইব্রয়েডের ক্ষেত্রে 1 নম্বর আছে আমাদের, উই ক্যান গো দ্য কনজারভেটিভ সার্জারি, দ্যাট ইজ মায়োমেক্টমি, or you can go for the total abdominal hysterectomy. তাহলে মায়োমেক্টমি কাকে করবো? যদি এখন তুমি বলেছো 35, তাহলে তার অবস্টেটিক হিস্ট্রি তোমার জানতে হবে না যে তার বাচ্চা আছে কিনা। যদি ধরো তার কোনো বাচ্চা নেই, সে বাচ্চা চায়, তাহলে তো অবশ্যই তাকে কনজারভেটিভ সার্জারিতেই যেতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মায়োমেক্টমি। এবং মায়োমেক্টমি করার সময় তোমাদের কি কি কাউন্সিলিং করতে হবে না করবে সেটা তো আমরা পড়িয়েছি, কাজে এটা এখন আমরা তোমাকে পড়াবো না। আর কি সার্জারির মধ্যে ডেফিনেটিভ সার্জারি, যেমন মনে করো তার 2টো বাচ্চা আছে, বাচ্চারা বড়, তার বাচ্চারা বেশি বড় হয়ে গেছে, অনেকগুলো মাল্টিপল ফাইব্রয়েড আছে, অনেক বড় বড় ফাইব্রয়েড, এইটিউনিক সাইজ ফাইব্রয়েড, কাছে ফাইব্রয়েড কিন্তু অনেক বড়। তাহলে সে যদি চায় যে শুধুমাত্র মিনিস্ট্রেশন ফাংশনটাকে রাখার জন্য সে যদি কনজারভেটিভ সার্জারি চায়, মায়োমেক্টমি চায়, তখন আমি তাকে বলবো যেটা তার জন্য হিস্টেক্টমিটা বেটার হবে। কাজে উই ক্যান গো ফর দ্য টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। সো দিস ইজ ইয়োর ম্যাথমেটিক্স, এই হলো অঙ্ক। তাহলে আমরা দেখো আমরা কি কি বলেছি, আমরা ইনফরমেশন কি কি দেওয়া আছে সেটা দেখবা। হোয়াট ইনফরমেশন ইউ ওয়ান্ট টু নো, দেন এক্সামিনেশন, দেন ক্লিনিক্যাল ডায়াগনোসিস এন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশনস এন্ড ম্যানেজমেন্ট। তাহলে এইভাবে যদি আমরা আগাই তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কোনো পয়েন্টে আর বাদ যাবে না। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, দেখা যাচ্ছে যে তোমরা কি করো, একদম টোটাল বইয়ের সবগুলো কথা তোমরা লিখতে চাও, বাট সবসময় মনে রাখবা একটা কেস যখন আমরা দিব তখন শুধুমাত্র ওই কেসটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে বা যেগুলো আসতে পারে শুধু সেগুলি প্লিজ লিখবা, কেমন? ডিটেলস কিন্তু লিখবা না, কারণ ওই জিনিসগুলো কিন্তু আসলে লাগে না। আর 2 নম্বর কথা হলো যে আমার স্যার বলতেন যে শোন, আম গাছকে যদি জাম গাছ বলিস তাহলে বোঝা যাবে আম গাছও চিনিস না, জাম গাছও চিনিস না। কাজে আমরা যেটা চাই টু দা পয়েন্টে অ্যান্সার করাটা কিন্তু এক্সামের একটা বড় অংশ। তাহলে দেখো আমরা কিন্তু এই ফরম্যাটটা রেখে দিলাম, কারণ আমরা পরের যে কেসটাতে যাব সেটা এই ফরম্যাটের মধ্যেই আমরা ফেলে দেব। ঠিক আছে, আমাদের কেস 1 ডিসকাশন শেষ। এখন আসো কেস 2। কেস 2 তে আমরা যেটা বলেছি যে এ পেশেন্ট এজিং 40 ইয়ার্স presented with the complaints of excessive menstrual bleeding, আগের মতোই মেনোরেজিয়া, but associated with severe pain, মানে ডিসমেনোরিয়া আছে, এছাড়া তার কি আছে, ব্যাকএক and heaviness in the lower abdomen, and for last 1 year she noticed a lump in the lower abdomen. তাহলে এই হলো তার ফিচার। সো হাউ ইউ উইল ডায়াগনোস, proceed for your diagnosis and how you will manage the case. Again কি কি ইনফরমেশন দেওয়া আছে, তার এজ কত, 40। 2 নম্বর কি আছে, তার মেনোরেজিয়া, লিখে ফেলছি আমরা মেনোরেজিয়া। এভাবে তুমি খাতায় লেখো, আমার আর কিছু এর বেশি আমি কিছু জানতে চাই না। তারপর কি আছে, তার সিভিয়ার ডিসমেনোরিয়া, আর কি আছে তার সাথে আছে তার ব্যাক পেইন,
ব্যাকএক, আর কি আছে একটা লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। সে একটা ফিল করছে দেয়ার ইজ সাম সোয়েলিং অফ দ্য অ্যাবডোমেন, দেয়ার ইজ এ লাম্প ইন দ্য। সো অনেক ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তাহলে এই যে মেনোরেজিয়া আছে এবং তার সাথে ডিসমেনোরিয়া আছে, এই দুইটা শব্দ বলার সঙ্গে সঙ্গেই এবং একটা লাম্প আছে, আমি জানি তোমার মাথার সঙ্গে সঙ্গে কি স্ট্রাইক করেছে, তাহলে এটা কি? ইটস কেস অফ অ্যাডিনোমায়োসিস। তাহলে এখন তুমি প্রসিড করো যে অ্যাডিনোমায়োসিসের তুমি কিন্তু ডায়াগনোসিস করে ফেলেছো, এখন এটাকে তুমি ফর্মুলার মধ্যে ফেলে দাও। হোয়াট ইনফরমেশন ইউ ওয়ান্ট টু নো, আর কি বেশি জানতে চাও? আমি জানতে চাই এই ডিসমেনোরিয়াটা কেমন, এই ডিসমেনোরিয়াটা কেমন। আমরা জানি যদি আমাদের অ্যাডিনোমায়োসিস হয় তাহলে এটা একটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া, অথবা আমরা যেটাকে বলি কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া, এবং ইউজুয়ালি ইট ইজ কো-মিনস্ট্রাল ডিসমেনোরিয়া। তার মানে হলো ইট স্টার্টস বিফোর দ্য মেনস্ট্রুয়েশন, পারসিস্ট থ্রুআউট দ্য মেনস্ট্রুয়েশনস এন্ড দেন গ্র্যাজুয়ালি সাবসাইড, এবং ইন বিটুইন যে টাইমটাতে ওই সময়টাতে কম থাকে, বাট স্টিল দ্য পেশেন্ট ইজ সাফার ফ্রম সাম সোর্স অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন ইন বিটুইন মেনস্ট্রুয়েশন, তার কিন্তু একটা পেইন আছে। কাজে এটা তো আমি জানতেই চাই, এবং তার সাথে আমি জানতে চাই যে ইন বিটুইন তার কোনো পেইন আছে কিনা। তাছাড়া তার কি আছে? তার ব্যাক পেইন আছে, এটা তো এখানে নিয়ে চলে আসলাম, ব্যাক পেইন আছে আমি জানি, বাট এই যে ব্যাক পেইনের সাথে ইন বিটুইন পেইন আছে কিনা এটা আমি জানতে চাই, এবং খুব বেশি করে জানতে চাই তার ডিসপ্যারোনিয়া আছে কিনা। ডিসপ্যারোনিয়া, ডিসপ্যারোনিয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে অ্যাডিনোমায়োসিসের সাথে কিন্তু আবারও বলছি যে অ্যাডিনোমায়োসিস মে বি 40% কেসেস ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিওসিস, এবং তোমরা জানো এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডিনোমায়োসিস প্যাথোলজি সেম, বাট এই যে এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি উইদিন দ্য ইউট্রাস হয় তখন তাকে আমরা বলছি অ্যাডিনোমায়োসিস, আউটসাইড যদি ইউট্রাস হয় তখন আমরা বলছি এন্ডোমেট্রিওসিস। কাজে প্যাথোলজি সেম, কাজে তারা দুজন খালো ভাই, কাজে তাদের মধ্যে খুব মিলমিশ আছে, তারা দুজন কিন্তু প্রায় অ্যাসোসিয়েশন থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার এই ব্যাকএক, বিশেষ করে এন্ডোমেট্রিওটিক ডিপোজিটগুলো যখন তোমার ইউট্রোস্যাক্রাল লিগামেন্টের উপরে পড়ে তখন সিভিয়ার ব্যাকএক হয়। শুধু যে ব্যাকএক হয় তা না, ডিসপ্যারোনিয়া হয়। কাজে এই জন্য তার অ্যাসোসিয়েশন আছে কিনা আমাদের জানতে হবে। আরেকটা জানা কথা হবে আবারও, যেহেতু তার মেনোরেজিয়া হচ্ছে, তার এনিমিয়া আছে কিনা, এনিমিয়ার কোনো ফিচার আছে কিনা, সে শ্বাসকষ্ট, হাঁপ ধরে যাচ্ছে, সে দুর্বলতা বোধ করছে, এনিমিয়ার জন্য কোনো ফিচার্স আছে কিনা। আর কি জানতে চাই? অবস্টেটিক হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে, বিকজ আমরা দেখেছি ফাইব্রয়েডটা হয় ইউজুয়ালি নালি প্যারাসদের, বাট অ্যাডিনোমায়োসিসটা হয় যাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে। তার মানে হলো তার এন্ডোমেট্রিয়ামটা বারবার করে যেখানে ইনজুর্ড হয়েছে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামটা ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি। কাজে অনেক বেশি হাই বার্থ অর্ডার যাদের আছে এবং বয়স কিন্তু ইউজুয়ালি 40-র উপরে যাদের, তাদেরই কিন্তু অ্যাডিনোমায়োসিস হয়। বাট ফাইব্রয়েডটা কিন্তু ইট মে বি ইভেন 18 ইয়ার্স কার্ডরে কিন্তু হতে পারে, কারণ অ্যাডিনোমায়োসিসটা ইউজুয়ালি একটু লেট ইয়ার্সে হয়। তবে অ্যাডিনোমায়োসিসটা কখনো যদি আর্লি এজে হয়, দিস পেশেন্ট মে সাফার ফ্রম দ্য ইনফার্টিলিটি। কাজে অবস্টেটিক হিস্ট্রিটা খুব ভালো করে তোমাকে জানতে হবে, যে তার বিয়ে হয়েছে কতদিন, তার কয়টা বাচ্চা আছে, তার কোনো খুব জানতে হবে যেটা তার ভিগোরাস কোনো মানে ডিএনসি হিস্ট্রি আছে কিনা। তার কারণ যখন আমরা মনে করি ডিএনসি করছি, একটা প্রসিডিওর করছি, এত দ্রুত একটা প্রসিডিওর করলাম যে প্রসিডিওরের কারণে আমাদের কিছু এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে গেল। কাজে এই হিস্ট্রি অফ ডিএনসি যদি থাকে তাদের কিন্তু অ্যাডিনোমায়োসিস হতে পারে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে আমরা হোয়াট ইউ ওয়ান্ট টু নো মোর, তুমি কি কি জানতে চাও, সেই তথ্যগুলো কিন্তু তুমি যদি এখানে জেনে নাও তাহলে তোমার ডায়াগনোসিস অনেক সহজ হবে। এখন আসে এক্সামিনেশন, এগেইন জেনারেল এক্সামিনেশন। জেনারেলাইজেশন কি পাবা? এনিমিয়া পাবা, পার অ্যাবডোমিনাল। তাহলে জেনারেল এক্সামিনেশনে কি পেয়েছি আমি? এনিমিয়া। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কি পেয়েছি? একটা লাম্প পেয়েছি। লাম্পটা কিরকম? ওই আগের যেরকম বলেছিলাম যে ইউট্রাসের ওটা প্রায় 18 উইক সাইজ হতে পারে, অথবা এটা ছোটও হতে পারে ফাইব্রয়েডের, বাট অ্যাডিনোমায়োসিস হার্ডলি নট মোর দেন 14 উইকস, 14 সপ্তাহের বেশি যায় না। মোর দেন 14 উইকস এটা ইউজুয়ালি যায় না, তার চেয়ে বেশি বড় হয় না অ্যাডিনোমায়োসিস। যে 18 উইকসের একটা লাম্প যদি পাও এটা কখনো অ্যাডিনোমায়োসিস হবে না, বাট এটা ছোট সাইজের যদি পাও 14 উইকস, ইট মে বি অ্যাডিনোমায়োসিস, ইট মে বি এন্ডোমেট্রিওসিস, ইট মে বি ফাইব্রয়েড ইউটেরাস। কাজে ইউজুয়ালি এটা বড় অ্যাডিনোমায়োসিস হয় না। এছাড়া ইউজুয়ালি যে লাম্পটা পাওয়া যায় এই লাম্পটা কিন্তু তোমার অত ফার্ম হয় না। মনে করো যে ফাইব্রয়েডের যে খুব ফার্ম হয় এটা অতটা ফার্ম হয় না, এবং এটা ইউজুয়ালি মানে একটা ইউনিফর্ম এনলার্জমেন্ট অফ দ্য ইউট্রাস, মানে ইউট্রাসটা দেখা যাচ্ছে যে একদম ইউনিফর্মলি এরকম আস্তে করে বড় হচ্ছে। বাট ফাইব্রয়েডে কি হতে পারে? এরকম করে একটা ফাইব্রয়েড বড় হচ্ছে, কাজে তখন আর ইউনিফর্মিটি সেটা নাও থাকতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। তাহলে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন লাম্প পেয়েছি এবং এটা ইউজুয়ালি নট মোর দেন 14 উইকস। পিভিতে যাও,
পিভিতে করে কি পাবো? পিভিতে আমি পাবো আবার ইউট্রাসটা অ্যাবাউট 14 উইক সাইজ অথবা তার ছোট বড় হতে পারে, এবং ইউট্রাসটা ইউনিফর্ম, এবং দ্য মাস ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ইউট্রাস, এবং যখন তুমি মাসটাকে নাড়ো তখন সার্ভিসটাকে নড়ে, সার্ভিসটাকে নড়ে, মাসটাকে নড়ে, একই রকম তো ফাইব্রয়েডের মতো ইত্যাদি। তাহলে এই জিনিসটাকে আমরা দেখবো। বাট রিমেম্বার, এই পিভিটা যখন তুমি করতে যাবে তুমি বিশেষ করে খেয়াল করো যে তার সাথে কোনো টিও মাস আছে কিনা, তার মানে তার অ্যাসোসিয়েটেড কোনো এন্ডোমেট্রিওসিস আছে কিনা। কাজে ফর্নিক্সগুলো খুব ভালো করে দেখতে হবে, পাউচ অফ ডগলাসটা খুব ভালো করে দেখতে হবে। এই যে কথাটা তুমি যদি বলো যে আমি পিভিতে করে দেখবো কোনো টিও মাস আছে কিনা বা কোনো এন্ডোমেট্রিওসিস অ্যাসোসিয়েটেড আছে কিনা, ইট ইজ মোর দেন এনাফ ফর ইউর অ্যাপ্লিকেশন অফ ইউর নলেজ। তুমি যেটা জানো এটা পড়ার জন্য, তোমার যে জানা আছে এটা বলার জন্য, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সুইটেবল স্কোপ যেখানে তুমি বলতে পারো যে তুমি এটা জানো, এটা আমরা বলে দিই। তাহলে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিন্তু তোমার এটা চলে আসবে। তাহলে আমি বললাম, সো হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস? সো মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ অ্যাডিনোমায়োসিস। কিসের উপর অ্যাডিনোমায়োসিস হয়েছে? বয়স 40, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ব্যাকএক, লাম্প, ডিসমেনোরিয়া আছে, আচ্ছা তারপরে ডিসপেরিনিয়া আছে কিনা দেখবো, তারপর লাম্পটা 14 উইক সাইজ, কন্টিনিউয়াস উইথ ইউট্রাস। সো অল দিস আর ইন favor of your adenomyosis. My diagnosis is adenomyosis. So what is your differential diagnosis? About again, it is maybe fibroid, or it may be endometriosis. Simply it may be pregnancy, hote pare pregnancy, or it may be a tubo-ovarian mass. It may be a tubo-ovarian mass. So these are the differential diagnosis. Okay. যখন তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস বললে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, নেক্সট পয়েন্ট, what investigations you will do for your diagnosis, confirmation of your diagnosis. প্রথমে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিসের জন্য আমার যেটা দরকার সেটা হলো কি, এগেইন আল্ট্রাসোনোগ্রাফি। এই যে আল্ট্রাসোনোগ্রাফি, এটা আমাকে আল্ট্রাসোনোর সাথে আমাদের ফাইব্রয়েডের সাথে এত সুন্দর ডিফারেন্সিয়েট করে দেয় যে এটা আমাদের আর কোনো সন্দেহ থাকে না, ইট ইজ এ কেস অফ অ্যাডিনোমায়োসিস। সুন্দর করে ওই যে এন্ডোমেট্রিয়ামগুলো যে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে গেছে সেগুলো দেখা যায়, সেখানে ব্লাড ভেসেলস দেখা যায়, সেখানে একটা ক্যানেলের মতো দেখা যায়, এবং ওই জায়গাটাতে যে ব্লাড ফ্লোটা বেড়ে যায়, যেটা আমরা কালার ডপলার করলে খুব ভালো বুঝতে পারি। কাজে আমরা আল্ট্রাসোনোর সাথে আমাদের কালার ডপলার খুব সব জায়গায় এখন পাওয়া যায়। তাহলে আমি একটা কালার ডপলার করে ফেলি। আর কি করতে পারি, অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আমরা পাই, সেটা হলো একটা এমআরআই করলে। এই যে এই তিনটা ইনভেস্টিগেশন আমি অ্যাডিনোমায়োসিসের জন্য বললাম, এটা কিন্তু আমি ফাইব্রয়েডের জন্য বলি নাই, ফাইব্রয়েডের জন্য শুধু আল্ট্রাসোনোগ্রাফি বলেছি। কাজে এই কালার ডপলার এবং এমআরআই কখনোই ফাইব্রয়েড বলা যাবে না, এটা এখানে বলেছি। কারণ এই যে কালার ডপলারে অ্যাডিনোমায়োসিসটা খুব ভালো দেখা যাবে, আর এমআরআই এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমি অ্যাডিনোমায়োসিসের যখন ট্রিটমেন্ট করব, এবং যদি মহিলার বয়স একটু কম হয়, তখন এই ইনভেস্টিগেশনসগুলো আমাকে ট্রিটমেন্টটাকে ফর্মুলেট করার জন্য খুব সাহায্য করবে। তাহলে দেখো আমার ডায়াগনোসিস কি চলে আসছে, কনফার্মেশন ডায়াগনোসিস, ইটস এ কেস অফ অ্যাডিনোমায়োসিস। সো হোয়াট ইজ ইয়ার ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে বললাম হলো কারেকশন অফ দ্য অ্যাসোসিয়েটেড প্রবলেম, দ্যাট ইজ কারেকশন অফ এনিমিয়া, যেহেতু তার বয়স 40, দ্য পেশেন্ট মে সাফার ফ্রম দ্য হাইপারটেনশন or maybe diabetes. So this তিনটা জিনিস আমাদের কারেকশন করে, অথবা হার্ট ডিজিজ থাকতে পারে, কারেকশন অফ দ্য অ্যাসোসিয়েটেড প্রবলেম। দুই নম্বর হলো মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে একটা হলো কারেকশন অফ অ্যাসোসিয়েটেড প্রবলেম, কারেকশন অ্যাসোসিয়েটেড প্রবলেম। দুই নম্বর হলো মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাডিনোমায়োসিসের মেডিকেল ম্যানেজমেন্ট আছে, আছে, বাট এটা স্কোপটা খুব লিমিটেড। অ্যাডিনোমায়োসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো সার্জারি, বাট মেডিকেল ম্যানেজমেন্ট কিছু কিছু আছে। যেমন তার ব্লিডিংটা বেশি হচ্ছে, উই ক্যান রিডিউস দিস ব্লিডিং বাই যে কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটর, যেমন মেফেনামিক অ্যাসিড অথবা এনএসআইড, এটা দিয়ে আমি কিন্তু কমাতে পারি। অথবা আমরা পেইনটা কমলো এবং তার সাথে ব্লিডিংটা কমলো, উই ক্যান গিভ দ্য মানে লিভোনর্জেস্টিল কন্টেনিং আইওসিডি, মানে প্রোজেস্টেরন ও দ্য হরমোন কন্টেনিং আইওসিডি। এবং হরমোন কন্টেনিং আইওসিডি দিলে হয় কি, ও এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রফি করে দেয়, এবং অ্যাট্রফি করে দিলে হয় কি আমাদের ব্লিডিংটা কমে যায়, এবং তখন ওই ভেতরেগুলোও অ্যাট্রফি হয়ে যায় এবং ব্লিডিং কমে যায়, মাসটা কমে যায়। খুব ভালো রেসপন্স করে হলো লিভোনর্জেস্টিল কন্টেনিং আইওসিডি, মানে থার্ড জেনারেশন আইওসিডি। ডানাজল, উই ক্যান গিভ ডানাজল। তাহলে এইটা হলো আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট। মনে রাখবা, ইউজুয়ালি দ্য অ্যাডিনোমায়োসিস আর রিফ্র্যাক্টরি ফর দ্য মেডিকেল ট্রিটমেন্ট। সো হোয়াট ইজ দ্য সার্জারি? এগেইন 3 নম্বর হলো সার্জারি। সার্জারি আবার দুই রকম, একটা হলো কি কনজারভেটিভ সার্জারি, আর
আরেকটা হলো ডেফিনিটিভ সার্জারি। ডেফিনিটিভ সার্জারি। সো কনজারভেটিভ সার্জারি কি? ইউটারাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম উই ক্যান গো ফর দ্য মায়োমেক্টমি। অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রেও একটা মায়োমেক্টমি আছে, তার নাম হলো অ্যাডিনোমায়োমেক্টমি। শুধু অ্যাডিনোটা সামনে বসিয়ে দাও, অ্যাডিনোমায়োমেক্টমি। বাট অ্যাডিনোমায়োমেক্টমিটা কিন্তু খুব ডিফিকাল্ট সার্জারি। ডিফিকাল্ট মানে হলো যে ওটার মায়োমাটা যখন তৈরি হয় একটা খুব সুন্দর একটি ক্লিভেজ পাওয়া যায়। এবং কমলা ছিলে খাই না আমরা, যে কমলাটা ছিলে খোসা চলে সুন্দর আস্ত কমলাটা বের হয়ে আসে, একদম মায়োমাগুলো ওরকম হয়। বাট অ্যাডিনোমায়োসিসের ওরকম ক্লিভেজ থাকে না, যে কারণে অ্যাডিনোমায়োমেক্টমিটা আমাদের করাটা খুব ডিফিকাল্ট এবং সাকসেস রেটও তুলনামূলকভাবে কম। তাহলে উই হ্যাভ দ্য অপশনস ফর দ্য কনজারভেটিভ সার্জারি। তাহলে তার বাচ্চা নেই, তাহলে তাকে তো দিতেই হবে। কাজে কনজারভেটিভ সার্জারি, দ্যাট ইজ দ্য অ্যাডিনোমায়োমেক্টমি। ডেফিনিটিভ সার্জারি কি? টোটাল হিস্টেক্টমি। তাহলে ম্যানেজমেন্ট শেষ, একদম ছকের মধ্যে পড়ে গেছে। এখন এই ছকের বাইরে তোমার যাওয়ার আর কোনো সুযোগ নেই। কাজে একদম অঙ্কের মতো করে কিন্তু আমরা এই ছকটাকে বসিয়ে ফেললাম। তাহলে দেখো আমরা বলেছি যেটা, যে আমরা একটা পেশেন্টের যদি হিস্ট্রি নেই, হিস্ট্রি নিলে তার কি কি ইনফরমেশন তোমার দেওয়া আছে, তুমি প্রথমেই সেই জিনিসটাকে মনে মনে সাজিয়ে নেবে, অথবা তুমি খাতায় লিখে নিবো। আমি কোথায় ওরালের সময় তো খাতায় লিখতে পারছি না, বাট আমি তো রিটেনের সময় লিখতে পারছি, কাজে আমি ওইভাবে লিখে নিব। তাছাড়া আমি কি করব, আমি আর কি কি বিষয় জানতে চাই, এই যে কি কি বিষয়টা তুমি জানতে চাও, যেটার মধ্যে কিন্তু তোমার ইন ডিটেলস হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আসছে। যেটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা হলো চিফ কমপ্লেন। আর তুমি কি বিষয়, হোয়াট ইউ ওয়ান্ট টু নো, দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তারপর যেটা হলো সেটা হলো এক্সামিনেশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশনস এন্ড ফাইনালি ম্যানেজমেন্ট। সোজা। এখন থার্ড কেসে আসছি, ঠিক আছে? থার্ড কেসের মধ্যে যেটা হয়েছে দেখো, এই গার্ড 15 years old গার্ড, 15 বছর তার বয়স, came with excessive pervaginal bleeding, again excessive pervaginal bleeding for last 15 days, 15 দিন ধরে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, and the hemoglobin is 6 gram per dl. Okay, and she also give history of menorrhagia for last 4 months. 4 মাস ধরে সে বলতেছে যে তার কন্টিনিউয়াস এরকম ব্লিডিং, বেশি বেশি ব্লিডিং হচ্ছে, মেনোরেজিয়া হচ্ছে। বাট মনে রাখো, মেনোরেজিয়া ইজ a cyclical bleeding which is either excessive in amount or duration or both, but for last 15 days it is continuous bleeding. তাহলে এটা হলো আমার চিফ কমপ্লেন্টস। তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে? 1 নম্বর তার বয়স হলো 15, 2 নম্বর হলো মেনোরেজিয়া, 3 নম্বর হলো কি তার কন্টিনিউয়াস পিভি ব্লিডিং, কন্টিনিউয়াস ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং ফর 15 days। আর কি আছে তার? হিমোগ্লোবিন 6 গ্রাম পার ডে। এই হলো আমাদের 4টা তথ্য আমার এখানে দেওয়া আছে, সাজিয়ে ফেলেছি। এখন চলে আসো, আমি আর কি বিষয় জানতে চাই। আমি জানতে চাই, ইজ দেয়ার এনি ফিচার্স রিলেটেড টু এনিমিয়া? তুমি তো বলবা যে তার তো 6 গ্রাম, তাহলে আপনি আর ফিচার জানতে চাচ্ছেন কেন? জানতে চাই এই কারণে, এই যে তার 6 গ্রাম মানে এটা সিভিয়ার এনিমিয়া। তাহলে এই সিভিয়ার এনিমিয়া হওয়ার কারণে তার কি কোনো কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, তার কি হার্ট ফেলিয়ার ডেভেলপ করে যাচ্ছে? সেই জন্য আমি জানতে চাই যে তার ডিসনিয়া হচ্ছে কিনা, অথবা তার কোনো অ্যানোরেক্সিয়া মানে ল্যাসিটিউড, তার উইকনেস কতটা লেভেলের হচ্ছে, মানে ইফেক্ট অফ এনিমিয়া অর আদার অর্গানস। এনিমিয়া তো আছেই তার, কিন্তু এনিমিয়ার জন্য অন্যান্য অর্গানে তার কি কি প্রবলেম হচ্ছে সেটা আমি জানতে চাই। তার কারণ যখনই তুমি 6 গ্রাম ডিএল এর এনিমিয়া কারেকশন করতে যাবা, ব্লাড ট্রান্সফিউশন দিতে যাবা, তখন তুমি যদি তাকে খুব র্যাপিড ট্রান্সফিউশন দাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তার হার্ট ফেলের সম্ভাবনা আছে। কাজে অলরেডি তার হার্ট কম্প্রোমাইজ কিনা এটা তোমাকে জেনে তারপরে যেতে হবে। এই জন্য তোমাকে এনিমিয়ার কোনো ফিচার আছে কিনা এটা তাকে জিজ্ঞাসা করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই জানতে চাই এনি ফিচার্স রিলেটেড টু এনিমিয়া, এনি ফিচার্স রিলেটেড টু এনিমিয়া, এটা জানতে চাই। 2 নম্বর কি জানতে চাই, সেটা হলো অ্যাসোসিয়েটেড ডিসমেনোরিয়া আছে কিনা। ডিসমেনোরিয়া ইউজুয়ালি মেনোরেজিয়া যেটা থাকছে, ডিসমেনোরিয়া 15 বছরের মেয়ে যাদের এরকম পিউবার্টি মেনোরেজিয়া হচ্ছে তাদের ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড ডিসমেনোরিয়া থাকে না এই কারণে যে এটা অ্যানোভুলার। এর আগে একটা প্রশ্ন বারবার এসেছিল, আমরা যখন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলেছিলাম আমরা ওভুলার এবং অ্যানোভুলার বলেছিলাম, এবং যখন পিউবার্টি হয় তখন তাদের দেখা যায় অ্যানোভুলার ব্লিডিং হয়, অ্যান্ড ইউজুয়ালি দিজ আর পেইনলেস। বাট
সামটাইমস একটু একটু পেইনটা হতে পারে বা অনেক সময় বেশিও হতে পারে, বিশেষ করে যখন ক্লটেড ব্লাডটা পাস হয় তখন দেখা যাচ্ছে তার ক্রাম্পিং একটা পেইন হয়, একটা ক্লট পাস করে এবং পাস করার পরে তার পেইনটা কমে যায়। কাজেই যদি তার অ্যাসোসিয়েটেড ডিসমেনোরিয়া থাকে তাহলে তুমি মনে করবা যে ব্লিডিংয়ের পরিমাণ আরও বেশি, বিকজ এটা ক্লট ফর্ম করে যাচ্ছে। কাজে এই অ্যাসোসিয়েটেড ডিসমেনোরিয়াটা আছে কিনা এটা জেনে নিতে হবে। আরেকটা জিনিস আমরা জানতে চাই সেটা হলো তার ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট এই কারণে মাদার অথবা তার সিস্টার এদের কিন্তু অনেক সময় মেনোরেজিয়া বা ডিসমেনোরিয়া বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে এই বাচ্চা মেয়েটার। কাজে আমি এই তথ্যগুলো তার কাছ থেকে বেশি জানতে চাই। জানা শেষ, এখন এক্সামিনেশনে চলে আসো। এক্সামিনেশনে জেনারেল এক্সামিনেশনে তুমি কি পেয়েছো? সিভিয়ার এনিমিয়া। এনিমিয়াটা কিরকম? সিভিয়ার 3+ এনিমিয়া, এনিমিয়া 3+। এই এনিমিয়ার জন্য তার কি হচ্ছে, তার কার্ডিয়াক প্রবলেম, তার পালস কত, তার ব্লাড প্রেশার কত, তার চেস্ট কেমন, তার লাংস কেমন, এগুলো তোমার জেনারেল এক্সামিনেশনে দেখে নিতে হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট দেখা সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। কাজে থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদেরকে বিশদ, বিকজ তোমরা যখন মেনোরেজিয়ার কজ করেছো সেখানে দেখেছো যে মেনোরেজিয়ার একটা কারণ হতে পারে থাইরয়েড ডিসফাংশন। ইট মে বি হাইপোথাইরয়েডিজম অর ইট মে বি হাইপারথাইরয়েডিজম। কাজেই আমাদের মাথায় থাকতে হবে যে ভালো হতে পারে বাচ্চা মেয়েটার এটা। জেনারেল এক্সামিনেশনে আরেকটি জিনিস খেয়াল করে দেখো যে তার বডিতে অন্য কোনো জায়গায় কোনো পারপুরা আছে কিনা, বিকজ দিস গার্ল মে সাফার ফ্রম দ্য কোয়াগুলেশন ডিফেক্ট, যেমন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, কোয়াগুলেশন ডিফেক্ট কিছু আছে কিনা। হ্যাঁ, এগুলো আমাদের দেখার জন্য বডিতে অন্য কোনো স্পট হচ্ছে কিনা, গাম ব্লিডিং আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হয়, বিকজ ছোট বাচ্চা মেয়ে তার কিন্তু এখানে সমস্যা হতে পারে। কাজে এই জিনিসগুলো আমরা দেখে নেব। পার অ্যাবডোমেনে আমরা কি পাবো? কিছু পাওয়া যাবে? ইউজুয়ালি পার অ্যাবডোমেনে কেন কোনো পালপেশনে কিছু পাবে না তুমি। আর পারভাজানাল এক্সামিনেশনের কথা যদি আমরা বলি তাহলে ইউজুয়ালি পারভাজানাল এক্সামিনেশনে আমরা আনম্যারিড বাচ্চা মেয়েদের ইউজুয়ালি পারভাজানাল এক্সামিনেশন করি না। বাট কখনো কখনো যদি আমরা দেখি যে আমাদের ট্রিটমেন্ট ফেল হচ্ছে, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো রকমই ব্লিডিং কন্ট্রোল করতে পারি না, তখন কিন্তু আমরা সব এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া বা ইউএ করতে পারি। কাজে সেটা আমাদের ওই ইনভেস্টিগেশনস বা ওই ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে চলে যাবে। এখন আসো যেটা, সো হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস? ডায়াগনোসিস কি? ইটস এ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টি মেনোরেজিয়া উইথ সিভিয়ার এনিমিয়া। Puberty menorrhagia with severe anemia. So this is key. This is my clinical diagnosis. এরপরে যেটা কোশ্চেন আসবে, what is the differential diagnosis? DD কি? এই যে ডিডি, এই ডিডির মধ্যে আমরা এর আগে তোমাদের যখন অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং পড়িয়েছি তখন আমরা পাম কয়েন একটা শব্দ বলেছিলাম, পাম কয়েন। সেই পাম কয়েনের মধ্যে আমরা যেটা বানান কি বলেছিলাম? পি এ, তারপর আমরা বলেছি এল এম সি ও আই ই এন, পাম কয়েন। এটা আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে সম্ভবত। তাহলে এই পাম কয়েনের মধ্যে হলো আমরা যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবো এনি অ্যাবনর্মাল ব্লিডিং যদি হয় তাহলে তোমাকে এই পাম কয়েনের ফর্মুলাতে ফেলে দিলাম। তার মানে কি হতে পারে? এই যে পি, ইট মে এ কেস অফ পলিপ, এবং পলিপের মধ্যে যেটা হয়েছে যে এই যে 15 ইয়ার্সের গার্ল, এই মেয়েটার কিন্তু একটা দেখা যাচ্ছে একটা ফাইব্রয়েডে একটা পলিপ ঝুলছে, এবং সেখান থেকে তুমি যতই ট্রিটমেন্ট দিচ্ছ ভালো হচ্ছে না। আর যেহেতু আনম্যারিড মেয়ে, তুমি তাকে বিভিও করছো না, যে কারণে তুমি এটাকে মিস করে যাচ্ছ, এবং তখন দেখা যাচ্ছে তার ব্লিডিং কন্টিনিউয়াস হচ্ছেই। কাজেই আমরা একটু আগে বলেছি যদি রেজিস্ট্যান্ট কেস হয়, যখন আমি দেখছি আমি ট্রিটমেন্ট দিচ্ছি বাট ভালো হচ্ছে না, কাজে প্রয়োজন হলে আমি অবশ্যই তাকে বিভি এক্সামিনেশন করতে পারি। কাজে দেয়ার মে বি এ পলি এ, এটি কেস অফ অ্যাডিনোমায়োসিস। যেহেতু 15 বছর তার অ্যাডিনোমায়োসিস হবে না, কাজে আমি অ্যাডিনোমায়োসিস বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে আমি অ্যাডিনোমায়োসিস বাদ দিলাম। লিওমায়োমা কি হতে পারে? ছোট বাচ্চা মেয়ে হতে পারে। ম্যালিগনেন্সি, অ্যানি ম্যালিগনেন্সি, ইউজুয়ালি এরকম বয়সে আমাদের যে ম্যালিগনেন্সিটা হয় তোমরা জানো সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এবং ওভারিয়ান ক্যান্সার তোমরা জানো ইউজুয়ালি নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য menstrual abnormalities unless it is hormone producing tumor। মনে আছে তো না আমাদের হরমোন প্রডিউসিং টিউমারগুলো? সেক্স কর্ড স্ট্রমাল সেল টিউমার যারা আছে, গ্রানুলোসার সেল টিউমার, ডিজার্মিনোমা, এরা যারা আছে এরা কিন্তু তোমার হরমোন তৈরি করতে পারে, এবং তারা কখনো যদি ইস্ট্রোজেন তৈরি করে তাহলে কিন্তু এরকম কন্টিনিউয়াস ব্লিডিং হতে পারে।
কাজে তুমি এই যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা বলেছিলাম যে আমরা কোনো কিছু পাবো না, তা নয়। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখতে হবে কোনো লাম্প তো থাকতেও পারে, কাজে কোনো ফাইব্রয়েড আছে কিনা, অথবা সেক্ষেত্রে কোনো আমাদের ওভারিয়ান টিউমার আছে কিনা, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কিন্তু সেটা থাকতে হবে। এরপর কি আসো, এটা হলো পাম্প, তাহলে পলিপ থাকতে পারে, লিওমাবা থাকতে পারে, ম্যালিগনেসিস পয়েন্ট। সিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো কোয়াগুলোপ্যাথি, যেটার কথা কিন্তু আমরা একটু আগে বলে ফেলেছি, সেই বাচ্চাটা কোয়াগুলোপ্যাথি থাকতে পারে। ওতে আমরা বলেছি সেটা ওভুলার ডিসফাংশন। ওভুলার ডিসফাংশন হলো আমাদের ওভুলেশন হচ্ছে, ডিসফাংশন হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, বাট যেহেতু এটা বাচ্চা মেয়ে, এটা হওয়ার সম্ভাবনা কম। আই মানে হলো আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিকটা আমি খুব ইম্পর্টেন্ট দিয়ে বলি এই কারণে যে আমাদের যেমন একটা পেশেন্ট, এই বাচ্চা মেয়েটা 15 বছর বয়স, তাই অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, সে ডক্টরের কাছে যেমন যায়, আবার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে ইভেন সে কোনো কোয়াকের কাছে যায়, আবার অনেক সময় দেখা ইভেন ফার্মেসি থেকেই কিন্তু তোমরা তো জানো যে আমাদের ওষুধ বিক্রি করার জন্য প্রেসক্রিপশন দরকার হয় না, গেলেই ওষুধের দোকানদার আবার সুন্দর করে বলবে যে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ওরা কি করে, ওই প্রজেস্টেরন দিল 3 দিন খেলো, ব্লিডিং বন্ধ হয়ে গেছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার 3টা খেলো, এরকম করতে করতে তারা এত অনিয়মিত ওষুধ খায়, ওষুধে খাওয়ার জন্য ইরেগুলার টেকিং অফ দ্য প্রজেস্টেরন, এই যে আয়াট্রোজেনিক কজ, এটার জন্য কিন্তু প্রচুর মেয়েরা কিন্তু দে আর সাফারিং ফ্রম দ্য মেনোরেজিয়া। সেই জন্য তাদেরকে এই যে প্রজেস্টেরনটা যে সাইক্লিক্যালি দিতে হবে, এটা তো তারা জানে না। না জানার কারণে সে আরো রোগীও বুঝে না, মনে করে তো ওষুধ খেয়েছি ভালো হয়ে গেছে, আমি আর কেন ওষুধ খাবো, ফুল কোর্স আমাকে কেন খেতে হবে। কাজে এটা আয়াট্রোজেনিক হতে পারে। আর কি হতে পারে, সেটা হলো এন্ডোমেট্রিয়াল ফ্যাক্টর। এন্ডোমেট্রিয়াল ফ্যাক্টর মানে হলো যে মনে করো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যেহেতু ছোট্ট বাচ্চা মেয়ে এটা সম্ভাবনা কম। আর ফার্স্টে যেটা হলো এন মানে নট ইয়েট ডায়াগনোসিস, এখনো আমাদের ডায়াগনোসিস হয়নি, আমরা জানি না, যেটা জানি না আসলে সেটাই হলো অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, সেটাই হলো আমাদের পিউবার্টি মেনোরেজিয়া। কাজে সেটাই ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, যেটা আমরা কজ এখনো জানি না। সো এই যে কোনো মেনোরেজিয়া বা যে কোনো অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হলে তাহলে এই ফর্মুলাতে ফেলে দেবা পাম্প কয়েন। পাম্প কয়েনের মধ্যে যা যা আছে আমরা উপর থেকে লিখলে, জায়গায় থাকলে আমরা বড় করে লিখতে পারতাম, আগে লিখে দেখিয়েছি, কাজে এটা আমাদের লাগবে। এটুকু দেখার পরে তাহলে আমি ডিডি বলে ফেলেছি। এখন যেটা আসো সেটা হলো হোয়াট ইনভেস্টিগেশনস ইউ নিড টু নো। প্রথমে আমরা যেটা জানতে চাই সেটা হলো সিবিসি জানতে চাই, ঠিক আছে? সিবিসি তোমাদের কি মনে প্রশ্ন যাচ্ছে, হিমোগ্লোবিন বলে আছে, তারপরে কেন উনি সিবিসি জানতে চান? কোনো কোশ্চেন আছে এখানে? যে হিমোগ্লোবিন তো বলাই আছে 6 গ্রাম, তাহলে আপনি কেন সিবিসি করতে চান? আমি অবশ্যই সিবিসি করতে চাই। আমি সিবিসি করে শুধুমাত্র যে হিমোগ্লোবিন দেখি তা না, আমি সেখানে টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি দেখি। সেখানে তাহলে আমাদের ডাব্লিউবিসির কোনো পেশেন্ট মে সাফার ফ্রম দ্য লিউকেমিয়া, হতে পারে না লিউকোসাইটোসিস। The patient may suffer from the idiopathic thrombocytopenic purpura, there may be platelet কমে যেতে পারে। আমি জানতে চাই যে এই যে তার এনিমিয়া, এটা কি ধরনের এনিমিয়া, তার এমসিভি কত, মিন কর্পাসকুলার ভলিউম কত, মিন কর্পাসকুলার ভলিউম কনসেন্ট্রেশন কত, এমসিভি কত, এমসিএইচ কত, আমি সব জানতে চাই। যেটা থেকে আমি জানলে আমি তার এনিমিয়ার কারণগুলোও কিন্তু খুঁজে পেতে পারি। কাজেই শুধুমাত্র হিমোগ্লোবিন বলে দিলে আমি সিবিসি করবো না তা কিন্তু নয়, আমি অবশ্যই সিবিসি জানতে চাই। এখানে কি কোনো কনফিউশন আছে? তোমরা অনেক সময় সিবিসি যদি বলো তাহলে আবার বলো সিবিসি উইথ ইএসআর, এটার মধ্যে ইএসআরও আসে। তোমরা যদি খেয়াল করে দেখবা যে কোনো তোমাদের রিলেটিভ বা তোমাদের নিজেদের কারো যদি সিবিসির একটা ব্লাড রেজাল্ট হাতে থাকে, একটা রিপোর্ট যদি হাতে থাকে, তাহলে একটু এরপরে খেয়াল করে দেখবা কি কি প্যারামিটার্স সেখানে। এবং এখনকার যে মেশিনগুলো আছে ওগুলোর মধ্যে মনে করো আগে যেরকম হতো যে হ্যাঁ হিমোগ্লোবিন আলাদা করে দেখা হতো, ইএসআর আলাদা করে দেখা হতো, তারপর ডাব্লিউবিসি আলাদা করে গোনা হতো, এখন কিন্তু তা না, ব্লাড দিয়ে দিচ্ছে একদম মেশিনের ভিতরে ঢুকে যাচ্ছে, রিপোর্ট বের হয়ে আসবে, তোমার ভাগ করে করে চলে আসবে। দয়া করে ওই রিপোর্টটা একটু দেখবা যে ওর মধ্যে কি কি জিনিস তোমার আছে। তাহলে এই জন্য এই প্যারামিটার্সগুলো আমাদের খুব জানা দরকার, বিশেষ করে এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এটা জানতে চাই, প্লেটলেট কাউন্ট জানতে চাই, কাজে আমি সিবিসি করব। আর কি জানতে চাই আমি? ব্লাড গ্রুপিং, তাই না? গ্রুপ তো লাগবে। ব্লাড গ্রুপিং যদি না জানো তাহলে তুমি ব্লাড দিবা কি করে? আর কি জানতে চাই আমি? কোয়াগুলেশন প্রোফাইল, কোয়াগুলেশন প্রোফাইল। তাহলে কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে আমাদের কি কি আছে? প্লেটলেট কাউন্ট তো আমি সিবিসি এর মধ্যে পেয়ে গেছি, তাহলে এখানে কি জানতে চাই? প্রোফাইলের মধ্যে বাকি আছে ব্রিডিং টাইম, ক্লটিং টাইম, আমাদের আছে প্রথম মিন টাইম, আমাদের আছে আইএনআর। তাহলে এই জিনিসটা কয়েকটা যদি আমরা দেখি তাহলে আমাদের কোয়াগুলেশন প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে প্লেটলেট কাউন্ট সিবিসিতে চলে যাবে।
তাহলে বাকি টেস্ট কোয়াগুলেশন প্রোফাইলে তুমি আবার প্লাটলেট কাউন্টকে আলাদা করে দিবা না। আমি কোয়াগুলেশন প্রোফাইলকে আমি দেবো বিটি দেব, বিটিসিটি ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম মিন টাইম আর আইএনআর। তাহলে এই যে আমরা কয়টা দিব, আইএনআর দিব, কেমন এটা দেখবো। তাহলে আমি যখন একটা ইনভেস্টিগেশনস লিখবো তখন তুমি সিবিসিও লিখলে আবার এখানে ওর প্লাটলেট কাউন্ট দিলা, এটা দিলে কি হবে, তুমি যে ল্যাবে যে দিয়েছো সে হাসবে, সে বলবে যে দেখছো উনি তো জানেন না ডাক্তার সাহেব যেটা এর মধ্যে যেটা আছে, অযথা রুগীকে পয়সা খরচ করানো, কোনো রুগীকে অযথা পয়সা খরচ করানো যাবে না। ফাইনাল যেটা আমরা চাই সেটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে চাই, আমরা টিএসএইচ করতে চাই, থাইরয়েড ফাংশন জানতে চাই, মাস্ট এটা আমি জানতেই চাই। বিকজ আমাদের দেশ, আমাদের না সব জায়গায় মেয়েরা মোর সাফারার ফ্রম দ্য হাইপোথাইরয়েডিজম, কাজে সেটা আমি জানতে চাই। আর কি জানতে চাচ্ছি আমি, সেটা হলো আমরা তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে চাই। এই যে আলট্রাসোনোগ্রাফি, এই আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু আমাদেরকে অনেক ইনফরমেশন দিবে, ফাইব্রয়েড আছে কিনা, অ্যাডিনোমাইসিস আছে কিনা, তারপর ওভারিয়ান টিউমার আছে কিনা, এই জিনিসগুলো জানতে চাই। কাজে এই যে তথ্যগুলা জানার পরে আমরা সেখান থেকেই কিন্তু তার এই সমস্ত ইনভেস্টিগেশন। তাহলে এখন আমাদের ফাইনাল ডায়াগনোসিস কি, ইটস এ কেস ফর পিউবার্টি মেনোরেজিয়া উইথ এ সিভিয়ার অ্যানিমিয়া। সো হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? প্রথমেই যেটা আসবে সেটা হলো কারেকশন অফ এনিমিয়া, তাই না? সে যেহেতু অনেক তার ব্লিডিং হয়েছে, এনিমিয়া কম, কারেকশন অফ এনিমিয়া কিভাবে কারেকশন করবা? যেহেতু 6 গ্রামে চলে আসছে, কাজে এখন তোমাকে কোনো হেমাটেনিক্স অথবা তুমি যে ট্যাবলেট দিবা অথবা ইনজেকশন দিবা তার কোনো সুযোগ নেই। 6 গ্রাম হিমোগ্লোবিন সিভিয়ার এনিমিয়া, অবশ্যই তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। কতটুকু ব্লাড ট্রান্সফিউশন দিবে? আমরা জানি যে আমরা যদি, তোমরা তো সবাই সন্ধানী করো, মেডিসিন ক্লাব করো, বিভিন্ন জায়গায় তোমরা জানো যে এক ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন যদি আমরা দিই তাহলে সেটার মধ্যে আমাদের তার হিমোগ্লোবিন বাড়ে কমপক্ষে 1 গ্রাম পার ডিএল। তাহলে তার 6 গ্রাম আছে, আমাদের এনিমিয়া বলছে আমরা লেস দেন 10 গ্রাম পার ডিএল হলে তাহলে মিনিমাম 4 ব্যাগ দেওয়া উচিত। তো আমরা 4 ব্যাগ না দিলেও অ্যাটলিস্ট তাকে 3 ব্যাগ দেবো, কারণ আমরা একদম সে আজকে ব্লাড দিয়ে সঙ্গে সঙ্গে সে একদম ভালো হয়ে নর্মাল হয়ে যাবে এটা আশা করা যাবে না। আমরা তাকে আস্তে আস্তে করবো। এই যে আস্তে আস্তে এটা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার কারণ এই যে ব্লাড ট্রান্সফিউশনটা দিব আমরা প্রতিদিন নাও দিলে ভালো হয়, একটা দিলা, একটা একদিন গ্যাপ দিলা, তারপরে দ্বিতীয়টা দিলা। হোল ব্লাড দিবে? নো, আমরা শুধু তাকে প্যাকড সেল ভলিউম দিব, তাকে তো হোল ব্লাড দেওয়ার কোনো দরকার নেই, তার দরকার হিমোগ্লোবিন। ইভেন আরও ভালো হয় যদি আমরা ফ্র্যাকশনেটেডটা দিই। যদি তার প্লাটলেট নর্মাল থাকে, ডাব্লিউবিসি নর্মাল থাকে, আমি শুধুমাত্র সিবিসি দিব, আরবিসি দিব, আমি ফ্র্যাকশনেটেড। এবং তোমরা জানো এখন যারা সন্ধানী করো তারা তোমরা জানো যে হোল ব্লাড ট্রান্সফিউশন কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এখন আসলে বন্ধ হয়ে গেছে, এবং এক ব্যাগ ব্লাডকে কিন্তু আমরা ভাগ করে ফেলবো। আমি এখান থেকে আরবিসি নিতে পারি, এখান থেকে ডাব্লিউবিসি নিতে পারি, এখান থেকে প্লাটেলেট নিতে পারি, এখান থেকে সিরাম নিতে পারি। এই যে কোভিডের মধ্যে তারা সিরাম নিয়েছে, তাই না? কেন আমি তাহলে কেন আমি হোল ব্লাড দিব? বরং হোল ব্লাড দিলে যেটা সমস্যা হতে পারে সেটা হলো যে তার ডিউ টু এনিমিয়া, এটা একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন। যখন এনিমিয়া হয় অল্প ব্লাড বেশি অক্সিজেন ক্যারি করতে হচ্ছে, সো হার্ট হ্যাড টু পাম্প মোর, হার্ট খুব মম করছে, তার পালপিটেশন হতে থাকবে এবং এই সময়টা হার্টটা খুব টায়ার্ড থাকবে। তখন যদি তুমি তাকে ওভারলোড দিয়ে দাও, হার্ট কান্ট বেয়ার দিস ওভারলোড এবং দেয়ার ইজ এ চান্স অফ হার্ট ফেলিয়ার। এবং এইসব সিভিয়ার এনিমিয়ার ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে দেওয়ার কারণে অনেক পেশেন্ট ডাই ডিউ টু দ্য হার্ট ফেলিয়ার। কাজে আমরা খুব শুধু প্যাকড সেল দিব এবং সেটা খুব র্যাপিডলি দিব না, আস্তে আস্তে আজকে একটা দিলাম, তখন একদিন গ্যাপ দিব, আরেকটা দিব, এরকম করে করে তারপরে এনিমিয়া কারেকশন করবো। আমি যদি 9 গ্রামে তাকে ছেড়ে দিতে পারি বা 8.5-এ দিতে পারি, বাকিটা সে হেমাটেনিক্স দিয়ে কভার করবে, বাকিটা সে ডায়েট দিয়ে কভার করবে সময়। তাহলে 1 নম্বর হলো আমি কারেকশন অফ এনিমিয়া এভাবে করবো। 2 নম্বর, এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে কিভাবে কারেকশন অফ এনিমিয়া করবা, ব্লাড কিভাবে দিবা, এটা জিজ্ঞাসা করবো। এরপর যেটা হলো স্টপ দ্য ব্লিডিং, যেহেতু তার ব্লিডিং হচ্ছে 15 দিন, স্টপ দ্য ব্লিডিং। কিভাবে ব্লিডিং স্টপ করবা? ব্লিডিং স্টপ করার জন্য আমাদের হাতে সবচেয়ে বেশি ভালো যেটা আছে সেটা প্রোজেস্টেরন। আমাদের নন হরমোন আছে, হরমোন আছে। নন হরমোনের মধ্যে তোমরা জানো যে ট্রানএক্সামিক অ্যাসিড আমরা দিতে পারি, অথবা আমরা দিতে পারি এনএসআইডি। আমরা কি দিতে পারি? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিক ইনহিবিটরস। বিশেষ করে আমরা যেটা দিই এটা মেফেনামিক অ্যাসিড। তাহলে মেফেনামিক অ্যাসিড এবং ট্রানএক্সামিক অ্যাসিড এই দুটো জিনিস তুমি যদি দাও, নন হরমোন, এটা খুব তাড়াতাড়ি কাজ করে এবং তার পেইন আছে একটু ডিসমেনোরিয়া, তাকে দিয়ে দিলাম। আর কি দিতে পারি? প্রোজেস্টেরন। স্টার্ট দ্য প্রোজেস্টেরন। যে প্রোজেস্টেরনটা এই পেশেন্টের জন্য সুইটেবল, উই হ্যাভ লটস অফ প্রোজেস্টেরন ইন আওয়ার হ্যান্ড। আমরা প্রচুর আছে এবং একটার চেয়ে একটা অ্যাডভান্টেজ আছে, কোনটার জন্য সুবিধা আছে সেটা দেখে আমি তাকে প্রোজেস্টেরন সাজেস্ট করে দিলাম। স্টপ দ্য ব্লিডিং। তাহলে ব্লিডিং বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো? রেগুলারাইজ দ্য মিনিস্ট্রেশন। রেগুলারাইজ দ্য মিনিস্ট্রেশন।
কিভাবে মেনস্ট্রুয়েশন বের করবো? এটাকে করতে পারি আমরা সাইক্লিক আর প্রজেস্টেরন তো দিলাম, দেওয়ার পরে ওই যে সেই রকম যেন না হয় যে 3 দিন খাওয়ার পরে তোমার প্রজেস্টেরন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, আবার ব্লিডিং হয়েছে, সেরকম যেন না হয়। এটা কমপক্ষে আমরা যখন শুরু করব তাকে 21 দিন দিব। 21 দিন দিয়ে যখন সে ছেড়ে দিল তখন তার উইথড্রল ব্লিডিং হলো, এবং ওই ব্লিডিংটা যেন আবার বেশি না হয়, কারণ 6 গ্রাম ছিল, পরের সাইকেলেই তুমি যদি তাকে আবার অনেক বেশি ব্লিডিং হয়ে যায় তাহলে আবার দেখা যাবে সে 7-8 চলে আসছে। কাজে আমি তখন কি করবো, তাকে ব্লিডিংটাকে কমিয়ে আনার জন্য তাকে ট্রানএক্সামিক অ্যাসিড দিব, মেফেনামিক অ্যাসিড দিব, এবং আবার নতুন করে তাকে আমি 5th ডে অফ দ্য সাইকেল থেকে প্রজেস্টেরন শুরু করবো। এরকম কমপক্ষে 3টা থেকে 6টা সাইকেল আমি তাকে, তাহলে কি হচ্ছে 3 থেকে 6টা সাইকেল তার রেগুলার হচ্ছে। এবং আমরা যখন তোমাদেরকে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং পড়িয়েছিলাম বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে there is an incoordination between the system of the hypothalamo-pituitary-ovarian axis। সব ঠিক আছে, বাট কোঅর্ডিনেশন নেই। এই কোঅর্ডিনেশনটা তৈরি করার জন্য আমরা বাইরে থেকে ইম্পোজ করছি, আমরা বাইরে থেকে ফোর্স পাঠিয়েছি। ফোর্স পাঠিয়ে আমরা তাকে একটা সিস্টেম ডেভেলপ করে দিলাম, করে দেওয়ার পরে তাকে আমরা ছেড়ে দিয়ে আমরা বলি যে দেখো তো এখন তুমি নিজে পারো কিনা, তোমার এই সিস্টেম নিজে কাজ করছে কিনা। যদি দেখা যায় যে এটা ছেড়ে দেওয়ার পর তার সিস্টেম নিজেই কাজ করছে, তাহলে তো সে খুব ভালো রেসপন্স করবে। কিন্তু অনেক সময় দেখা যায় সে এটা ছেড়ে দেওয়ার পরে 3 মাস, 6 মাস, 1 বছর ভালো থাকলো, আবারও তার হতে পারে। যদি হয় তাহলে উই ক্যান গো ফর দ্য সেকেন্ড সাইকেল, আবারও আমি তাকে ট্রিটমেন্ট দিতে পারি, রিপিট দ্য সাইকেল, তাহলে উই ক্যান গিভ দ্য প্রজেস্টেরন। আর কি দিতে পারি আমরা তাকে কিন্তু অনেক সময় কম্বাইন্ড ওরাল পিল, কিন্তু 15 বছরের মেয়েকে আমরা চেষ্টা করবো কম্বাইন্ড ওরাল পিল কিংবা আরও ব্লিডিং বাড়ার জন্য যে হরমোনগুলো আছে ওগুলো তাদেরকে আমরা ইউজুয়ালি দিতে চাই না, এবং প্রজেস্টেরনে সে খুব ভালো রেসপন্স করে। এরপর কি হচ্ছে নিউট্রিশনাল ব্যালেন্স। এই পেশেন্টের নিউট্রিশনাল ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো দ্য পেশেন্ট মে বি ইল হেলথ। 15 বছরের মেয়ে, অনেক সময় দেখা যায় সে ইল হেলথ হতে পারে, ইল হেলথ হলে তাকে নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন দিতে হবে, অর দ্য পেশেন্ট মে বি ওভারওয়েট। কেন ওভারওয়েট হতে পারে? সেটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা এই ধরনের কোনো হরমোনাল ইমব্যালেন্স থেকে তার ওভারওয়েটও হতে পারে। কাজে নিউট্রিশনাল ব্যালেন্স মিনস ইফ দ্য পেশেন্ট ইজ আন্ডারওয়েট ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ওয়েট, and if the patient is overweight you have to reduce the weight. So there is a ministry মানে ব্যালেন্স রাখতে হবে। ফাইনালি যেটা করতে হবে সেটা ইউ হ্যাভ টু ফলো আপ, কিপ ইউর পোর্শন আপনার ফলো, বিকজ ফলো আপটা তুমি যদি না দাও তাহলে ওই যে বলেছি যেটা যে ও ওষুধ খেয়েছে, তাহলে ওষুধ খাওয়ার পরে সে কিন্তু আবারও দেখা গেল যে কিছুদিন ভালো থাকলো, আবারও কাজে ওকে বলে দিতে হবে যে দেখো মা, তোমার যদি 3 মাস তুমি খেলে বা 6 মাস খেলে ছেড়ে দেওয়ার পরে তুমি যদি ভালো থাকো তো ভালো, যদি আবারও প্রবলেম হয় ইউ হ্যাভ টু কাম ব্যাক, এবং ওই সময়টাতে তোমাকে প্রয়োজন হলে উই ক্যান রিপিট দ্য সাইকেল। তাহলে এখন বোঝা গেল যে আমরা এই পেশেন্টটার ক্ষেত্রে একটা জায়গায় আমি একটা কোশ্চেন শুধু বলে যেতে চাই, যদিও এটা আমাদের ক্ষেত্রে এই জায়গাটাতে আসে না, তারপর বলতে চাই you should keep in mind that the girl may be pregnant. You should keep in mind because she may be married. আমি কিন্তু বলি না whether she is married or unmarried. প্রচুর বাচ্চা মেয়েদের 15 বছর বয়সে আমাদের বিয়ে হয়ে যায়, or the patient may be unmarried given but there may be history of exposure, or the patient may suffer from the incomplete abortion also. সো আমি বলেছি পিভি করার কোনো দরকার নেই, বাট আমি যখন দেখবো যে আমার হরমোন রেসপন্স করছে না তখন আমি অবশ্যই পিভি করবো, এবং পিভি করবো এবং দেখবো আলট্রাসোনোগ্রাফিতে আমাকে হেল্প করবে এই যে তোমার ইনকমপ্লিট অ্যাবর্শন আছে কিনা, কিন্তু অনেক সময় পলি বা এগুলো মিস করতে পারি, এবং আমাদের ওইসব ক্ষেত্রে যে অনেক সময় মনে হয় যে ডায়াগনোসিসটা আমি সঠিকভাবে বলবো কিনা, কনফিউশন থাকতে পারে। বাট ইফ আই এম সাফারিং ফ্রম এনি কনফিউশন আই ক্যান গো ফর দ্য পারহেজনাল এক্সামিনেশন। এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তুমি পিভি করতে পারবে না, এমন কোনো কথা নেই। তাহলে দেখো আমরা কিন্তু একটা ফর্মুলার মধ্যেই সমস্ত পড়াগুলোকে পড়ছি, শুধুমাত্র জাস্ট এই জায়গাগুলোতে আমরা কেসগুলোকে শুধু ফেলে দিচ্ছি। কাজে আমরা একটু এভাবে প্র্যাকটিস করবো। আমরা আজকে কয়েকটা কেস ডিসকাস করছি এবং তোমরা নিজেরাও কিন্তু কতগুলো কেস এভাবে ডিসকাস করতে পারো। একটু ফরম্যাট করে রাখলে তোমাদের দেখা যাবে। এটা রাখাটা জরুরি এই কারণে, আমি প্রায় তোমাদেরকে একটা কথা বলি, ইফ ইউ গিভ দ্য ট্রায়াল ইন দ্য এক্সাম হল ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, খুব খরচ বেশি। কেন খরচ বেশি বাবা? খরচ বেশি এই কারণে যে একবার যদি ফেল করে যায় তাহলে 6 মাসের জন্য বিশাল খরচ, 6 মাস পিছিয়ে যাবে। বিশেষ করে ফাইনাল প্রফ যখন দেখবা তোমার ফ্রেন্ড ডাক্তার হয়ে গেছে, সে ওয়ার্ডে যাচ্ছে গলার মধ্যে স্টেথো ঝুলিয়ে, তারপরে আমি যেতে পারছি না, বাসা থেকে টাকা আনতে হচ্ছে, আবার ইন্টার্ন আবার বেতন পাচ্ছে, বিভিন্ন রকমের আনন্দ উৎসব হচ্ছে, তখন তো অনেক মন খারাপ হয়। কাজেই এত খরচ কিন্তু করা যাবে না, ঠিক আছে? লাস্ট একটা কেস আসি, সেটা কিরকম?
A 55 years old postmenopausal lady comes with a history of parvaginal bleeding. 55 years old postmenopausal lady comes with a history of parvaginal bleeding. She also complains of postcoital bleeding and parvaginal foul smelling discharge. So this is the chief complaints. So what information you are giving here? প্রথমে যেটা হলো 55 না সরি ভুল বলেছি 50 years 50 বছর তার বয়স। দুই নম্বরে she is postmenopausal menopausal কতদিন ধরে মেনোপজ হয়েছে? It may be 1 year or তার চেয়ে বেশি হতে পারে ওরকম একটা postmenopausal। তারপর কি আছে তার parvaginal PV ব্লিডিং হচ্ছে তার, আর কি হচ্ছে তার postcoital ব্লিডিং হচ্ছে postcoital। ফাইনাল যেটা হচ্ছে যেটা কি foul smelling parvaginal discharge। So what is this case? Clean? It's a case of C cervix। আর কোনো কথা নেই তো। এখন আর কি ইনফরমেশন তুমি এই পেশেন্টের কাছে জানতে চাও? আমি জানতে চাই তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস কেমন, বিকজ আমরা জানি এখন কিন্তু আমি কি করছি অ্যাপ্লিকেশন আবারও বলছি উই আর অ্যাপ্লাইং আওয়ার নলেজ। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, বিকজ ইউজুয়ালি দ্য সিএ সার্ভিস দে আর দ্য লো সোশিও ইকোনমিক কন্ডিশন, they have a history of early marriage, too frequent and too many childbirth. There may be history of multiple sex partner, or আমাকে জানা উচিত যে whether she was under any screening program, because তুমি জানো যে আমাদের দেশে আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম আছে। আমি কিন্তু এখান থেকে আমার এক্সামিনারকে ডাইভার্ট করতে পারি। যখন আমি বলবো যে আমি জানতে চাই সে কোন স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আছে কিনা, তখন দেখা গেলো আমাকে এক্সামিনারটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করবো তো তুমি এটা কেন জানতে চাচ্ছ? আমি জানতে চাচ্ছি এই কারণে যে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সিএ সার্ভিস। তখন বললেন উনি যাচ্ছে ঠিক আছে বলতে দেখি তাহলে এখন কি কি স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের দেশে আছে। তোমার কোশ্চেন কিন্তু আমাদের দিকে চলে যাচ্ছে, ইউ ক্যান ডাইভার্ট অর ইউ ক্যান অ্যাট্রাক্ট ইউর এক্সামিনার অ্যাকর্ডিং টু ইউর নলেজ। তুমি যা জানো তুমি সেখানে কোশ্চেন নিয়ে তাকে চলে গেছো, সুতরাং এক্সামিনার তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে, তুমি খুব ভালো করে অ্যান্সার করেছো, কারণ স্ক্রিনিং প্রোগ্রাম তুমি খুব ভালো করে পারো। তারপর কি হচ্ছে এই সিমটমটা তার কতদিন থেকে হচ্ছে, ডিউরেশন অফ সিমটম কতদিন থেকে হচ্ছে। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা যেটা দেখতে চাই সেটা হলো এই ফিজিক্যাল, এইটা আমরা ঘটনা লিখলাম না টাইমটা সেভ করার জন্য। এক্সামিনেশনে খুব ইম্পর্টেন্ট যেটা আসলে সেটা তার এনিমিয়া আছে কিনা, আগেইন যেহেতু তার ব্লিডিং আছে এনিমিয়া আছে কিনা, তার প্রেশার বেশি আছে কিনা এটা আমাদের জানতে হবে, হাইপারটেনশন আছে কিনা। এখন আসলে যেটা পারাবডোমিনাল এক্সামিনেশন কিন্তু সিএস সার্ভিসে ইউজুয়ালি নট অ্যাসোসিয়েটেড এনি পারাবডোমিনাল ফিচার। এবং আরেকটা ব্যাপার হলো এই পেশেন্টরা কিন্তু তোমার ম্যালিগনেন্সি, যেরকম মনে করো আমরা মনে করি ম্যালিগনেন্সি মানে হলো ওয়েট লস, ম্যালিগনেন্সি মানে হলো অ্যানোরেক্সিয়া, ম্যালিগনেন্সি মানে হলো ক্যাকেক্সিয়া, পেশেন্ট খুব ইনলুকিং টক্সিক, এরকম কিন্তু সিএস সার্ভিসে হয় না। সিএস সার্ভিসে দেখা যাচ্ছে তারা একদম ইভেন হেলদি, খুব ভালো মোটাসোটা খাচ্ছে যাচ্ছে, কোনো সমস্যা নাই, অথচ একটা ক্যান্সার বের হচ্ছে। কাজেই আমাদের কিন্তু জেনারেল ফিচারটা কিন্তু অত পরিবর্তন তার হয় না। পারাবডোমিনাল এক্সামিনেশনে কিছু পাওয়া যায় না। পিভি এক্সামিনেশন কথা তুমি জানো, PV examination আমরা কি বলি, there may be exophytic cauliflower like growth in the cervix, or maybe an ulcerative growth excavating the cervix, খেয়ে গেছে মনে হচ্ছে cervix, or maybe infiltrative growth causing the uterus cervix as a barrel shaped appearance। বইতে আছে না এটা, আমরা আগেও তো পড়েছি সেই সার্ভিস। তারপর যেটা হলো তুমি যদি বাই ম্যানুয়াল করো তাহলে কি দেখতে পাবে, there is a hard, fixed, friable and bleeds on touch. These are the cardinal feature of the CA cervix. তারা যদি জিজ্ঞাসা করে what are the cardinal feature of CA cervix, এখান থেকে বের হয়ে আসছে। And assessment of the fornix for the staging, because তোমরা জানো যে CA cervix এর staging is a clinical staging, এবং যখন আমরা PV examination করব you have to have a very clean and clear PV examination. But remember, the PV examination may not be enough in the outdoor. এটা নাও হতে পারে, and this patient may need the examination under anesthesia. আমরা staging এর জন্য সেখানে যাব। So what is the diagnosis? So it's a case of CA cervix. Is there any differential diagnosis? Of course, it may be polyp hanging, or it may be cervical ectropion, or it may be syphilitic ulcer, or it may be tubercular ulcer and tuberculosis, or even there may be product hanging of incomplete abortion. বলবো postmenopausal lady incomplete abortion হলো কি করে? অনেক সময় হিস্ট্রি কনফিউশন থাকতে পারে, অথবা দেখা গেল যে
তার হয়তো বা তার মেনোপজ এটা সত্যিকার ছিল না, কাজে ইনকমপ্লিট অ্যাবর্শনেরও হতে পারে। আবার শুধু যে 50 বছরের মহিলারই যে ইনকমপ্লিট এই হিস্ট্রি থাকবে তা নয়, এই মহিলার কি 45 বছর হতে পারে না? কাজে ওইটাও মাথায় রাখা উচিত যে যদি পোস্ট মেনোপজাল লেডি না হয়ে যায়, অন্য কোনো পেশেন্ট হয়, তাহলে ইনকমপ্লিট অ্যাবর্শন আছে কিনা এটা মাথায় রাখা উচিত। হোয়াট ইনভেস্টিগেশনস ডু ইউ নো নিড? প্রথম কথা হলো ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস অনলি বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি, আর কিছু চাই না। Any investigations for your confirmation? No. Clinical examination, take a biopsy, send for the histopathology, so this is enough. But for clinical staging, you may, তোমরা জানো যে সেই সার্ভিস ইজ এ ক্লিনিক্যাল স্টেজিং and you may need some investigation anciillary, মানে অতিরিক্ত কিছু পরীক্ষা নিরীক্ষা তোমার দরকার হতে পারে। যেমন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি, আইভিউ করতে পারি, আমরা প্রোক্টোস্কোপি করতে পারি, আমরা সিস্টোস্কোপি করতে পারি, আমরা লাংসের এক্সরে করতে পারি। এগুলো মেটাস্টেসিস দেখার জন্য আমাদের পড়া হয়ে থাকতে পারে। ফাইনাল যেটা আসবে, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? ম্যানেজমেন্টকে আমি দুটো ভাগে ভাগ করবো। একটা হলো স্টেজিং। স্টেজিং ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ম্যানেজমেন্ট, বিকজ তুমি জানো স্টেজ 1 এবং স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জিক্যাল অপশনস আছে, আর তা হলো অল রেডিওথেরাপি। 2 নম্বর পার্ট হলো মডালিটিস অফ দ্য ট্রিটমেন্ট। মডালিটিসের মধ্যে তোমরা জানো যেটা আমরা বলেছি, ইট মে বি সার্জারি, দ্যাট ইজ স্টেজ 2A পর্যন্ত ইউ ক্যান গো ফর দ্য রেডিক্যাল হিস্টেক্টমি, or you can give radiotherapy in all case, you can give chemotherapy in adenocarcinoma, or there may be combination. It may be এটা। তাহলে যে মডালিটিস বলে ফেললাম, তাহলে এটা। তাহলে দেখো একটা সিএ সার্ভিসকে আমরা কিন্তু একটা ফর্মুলার মধ্যে নিয়ে চলে এসেছি। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট আবার এই গাইনোকোলজিক্যাল কেস তো আজকে হলো, আমরা আবার আরেকটা কোনো ক্লাসে গাইনোকোলজিক্যাল কেসগুলোকে করবো, ঠিক অবস্টেট্রিক ক্লাস কেসগুলোকে আমরা এর মধ্যে একটা ফর্মুলার মধ্যে ফেলে নিয়ে আসবো। এবং এই খাতার মধ্যে আমরা যদি এরকম ছক করে নিয়ে এরকম চট করে বসিয়ে যাই, আর দয়া করে একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হলো অনেক বেশি লেখার কিন্তু কোনো দরকার নেই। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তুমি দেখা গেল যে এই যে হিস্ট্রিটা, এটাকে অনেক কিছু লিখছো, নো, যেটা দেওয়া আছে শুধু সেটুকুর উপর থাকো, যে কেসটা দেওয়া আছে শুধু কেসটার উপর থাকো এবং সেভাবে ম্যানেজ করো। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদের রিটেনের জন্য বা সব কিছুর জন্য অনেক উপকারী হবে। তোমরা ক্লাসটা দেখো, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা তোমাদের ইনবক্সে দিতে পারো, আমি তোমাদেরকে সেটা অ্যান্সার করবো। আর যেটা বলতে পারি যে তোমরা নিজেরা কিন্তু কিছু ফর্মুলা তৈরি করতে পারো, যেটা তোমরা কিন্তু আমাকে এখানে সাবমিট করতে পারো। ওকে, তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।